Hello everybody, thank you very much and welcome to the special IELTS class on IELTS writing. So writing module আজকে আমরা ক্লাস নিব হচ্ছে রাইটিং টাস্ক 1 এর স্পেশালি এটা একাডেমিক IELTS যারা দিবেন তাদেরকে এটা ফোকাস করবে। তো রাইটিং এর লাইন গ্রাফ, বার গ্রাফ, হ্যাঁ এবং পাই চার্ট এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করব হচ্ছে যে লাইন গ্রাফ কিভাবে সলভ করতে হয় এবং সেটা কতটুকু মানে টেকনিক্যাল ওয়েতে কিভাবে স্মার্টলি অল্প সময়ে খুব ডিপলি চিন্তা না কইরা রাইট দ্য ওয়ে আমরা কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি সেটার উপর আমরা আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ডিসকাশন। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আই এম গোইং টু শেয়ার দ্য স্ক্রিন সো দ্যাট ইউ ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ক্লাসেস। শুনুন, একটা জিনিস পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে কোনো কিছু নিয়ম শেখা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নিয়মটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার আর কোনো টেনশন করা লাগবে না। দুইটা জাল দিয়ে মাছ ধরা দিয়ে দিলে যে উপকার, তার থেকে মাছ ধরার নিয়ম শেখাই দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদের ক্লাসগুলো এমন ভাবে নিব যেন আপনারা প্রত্যেকটা ক্লাস করার পরে যেন আপনারা এরকম একই রকমের যে কোনো কোয়েশ্চেন যেন আপনারা সলভ করতে পারেন ইজিলি। তো সেই জন্য আমি যাচ্ছি যে সরাসরি রাইটিং টাস্ক 1 এর আলোচনাতে যাচ্ছি কিভাবে একটা লাইন গ্রাফ সমাধান করতে হয়। লাইন গ্রাফ পরীক্ষায় প্রতি মাসেই আসে, একবার করে প্রত্যেকটা মাসেই আসে। তো আমাদের যেটা করতে হবে, আমাকে জাস্ট একজনে একটু এনশিওর করেন যে না ভিডিওটা মানে স্ক্রিনটা কতটুকু ক্লিয়ারলি দেখা যায় কিনা। স্ক্রিনটা দেখা যায় কিনা ক্লিয়ারলি জাস্ট একজন আমাকে একটু কনফার্ম করেন যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে লেখাগুলো স্পষ্ট দেখা যায় কিনা। জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে, মাশাআল্লাহ। যদি আমরা প্রয়োজনে মাঝে মধ্যে একটু বড় করলাম বোঝার স্বার্থে, মাঝে মধ্যে প্রয়োজন অনুযায়ী আমরা বড় ছোট করে নিতে পারবো। আচ্ছা, তাহলে একটু দেখেন উপরে এখানে দেয়া আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। আচ্ছা, লাইন গ্রাফটা হলো এরকম, লাইন গ্রাফ দেখতে হচ্ছে এরকম, লাইন গ্রাফ দেখতে এরকম যে রিজিওনাল হাউসহোল্ডস রিসাইক্লিং রেটস, এরকম দাগ দেওয়া আছে এরকম, এইদিকে ইউকে আর এইদিকে সাল দেয়া আছে, উল্লেখ করা আছে, সাল উল্লেখ করা আছে যে 70%, 60%, 10, 20, 30, 40, 50, 60, 70 আর এদিকে 2005। আমাদের যেটা বুঝতে হবে, আমি জাস্ট কিছুটা রাফ আইডিয়া দিচ্ছি যে বোঝার স্বার্থে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের একটু কমন সেন্স ইউজ করতে হবে যে আমাদের চোখের আন্দাজটা ইম্পর্টেন্ট, চোখের আন্দাজটা ইম্পর্টেন্ট। আন্দাজ করতে হবে যে এটা কত পার্সেন্ট। যেমন ধরেন এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 2009 সালকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, 9 সাল বা 2010 সালকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, 2010 সাল। আচ্ছা, 10 সালের মধ্যে এই যে লালটা হলো কি ফ্রান্স, লালটা হচ্ছে ফ্রান্স, আর এই যে কলা পাতা রঙের যেটা কলা পাতা রঙের এটা হচ্ছে জার্মানি। তাহলে জার্মানি আর হচ্ছে ফ্রান্স কোন জায়গায় মিলিত হয়েছে, সমান ছিল, উৎপাদন কত পার্সেন্ট ছিল, এই যে 33%, 35%। তাহলে 35% ছিল 2010 সালে, দুই দেশই সমান ছিল, ফ্রান্স এবং জার্মানি দুই দেশেরই উৎপাদন 2010 সালে সমান ছিল। এই যে আমি যে একটা কথা বললাম না, এই বাক্যটাই আপনি লিখবেন যে দ্য প্রোডাকশন অফ, সরি এখানে কি রিজিওনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেট না, তাহলে বলতে হবে দ্য রিজিওনাল রিসাইক্লিং বা হাউস হোল্ড রিসাইক্লিং রেটস পার্সেন্টেজ অফ রিজিওনাল রিসাইক্লিং was 35% in 2010 in both countries, in both Germany and France। এরকম করে বাক্য তৈরি করতে হবে, এরকম 8-10টা বাক্য তৈরি করলে একটা রাইটিং টাস্ক হয়ে যায়। এরপরে দেখেন শুরুর দিকে কিন্তু এই যে ফ্রান্স কত ছিল, 50% ছিল, মাঝখানে আস্তে আস্তে কমতে 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 গিয়ে 2013 সালে গিয়ে কত হয়েছে, 30%। মানে একটা পুরা সেন্টেন্সের মধ্যে আপনাকে জায়গায় জায়গায় বর্ণনা করতে হবে না যে 2005 সালে ছিল 40%, 2006 সালে হচ্ছে 47%, 2008 হয়েছে 42%, 2009 হয়েছে 39%, 2013 হয়েছে, এরকম সব বলা দরকার নাই। আপনি জাস্ট বলবেন কি যে 2005 সালে জার্মানি বা ফ্রান্সে ছিল 50%, টোটাল ছিল 50%, সেটা কমে গিয়ে 2013 সালে হয়েছে
30%, 20% কমে গেছে কত সালের মধ্যে? 8 বছরের ব্যবধানে। মানে আপনাকে সংক্ষেপ করতে হবে, এক কথায় পার হয়ে যেতে হবে, ব্রিজ পার হয়ে যেতে হবে লাফ দিয়া, ব্রিজ পার হয়ে যেতে হবে, ব্রিজে হাইটে পার হয়ে যাবে না, মাঝে মাঝে লাফ দিয়ে পার হইতে হইব সময় বাঁচানোর জন্য, কারণ এখানে আপনার 150 ওয়ার্ড লিখতে হবে। সেই জন্য এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা সলভ করব, ফার্স্ট আমাদের যে কাজটা হবে, আমরা সেই টু দা পয়েন্ট আমরা যাচ্ছি এখন। আমাদের ফার্স্ট যে কাজটা হবে, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়া। টেকনিক টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। লাইন গ্রাফ বিলো shows the household recycling rates in 3 different countries between 2005 and 2015. 2005 থেকে 2015 সাল পর্যন্ত এই বছরগুলোতে ডিফারেন্ট কান্ট্রিজ, কয়টা কান্ট্রি? 3টা কান্ট্রির তাদের হাউস হোল্ড রিসাইক্লিং রেটটা কেমন সেটা নিয়ে আলোচনা করছে এই লাইনটা। তো এখানে জিজ্ঞেস করছে যে সামারাইজ দা ইনফরমেশন, সামারাইজ দা মেইন ফিচার। এখানে বলছে সামারাইজ দা ইনফরমেশন বাই সিলেক্টিং, সিলেক্ট করতে বলছে। সিলেক্টিং কি বলছে? সিলেক্টিং মেইন ফিচার, সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার্স, মানে প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কি করতে বলছে? সিলেক্ট করতে বলছে। এবং মেক কম্পারিজন, কম্পেয়ার করতে বলছে, কোন ডেটার সাথে কোন ডেটার কম্পেয়ার আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। যেমন আমরা একটু আগে একটা বললাম যে জার্মানি আর ফ্রান্স 2010 সালে দুইটা সেম অ্যামাউন্ট বা সেম রেটস ছিল, এটা একটা কম্পেয়ার না? আমি যদি বলি যে করিমের কাছেও 10 টাকা, রহিমের কাছে 10 টাকা, এটাও একটা কম্পেয়ার। কম্পেয়ার কি কম্পেয়ার? জিরো কম্পেয়ার। কম্পেয়ারের মধ্যে পার্থক্য আছে। জিরো কম্পেয়ার মানে তাদের কাছে টাকা সমান আছে, এটাও এক ধরনের কম্পারেটিভ। আর যদি বলতাম যে অমুকের কাছে 5 টাকা বেশি আছে, সেটাও একটা কম্পারেটিভ। তো মোট কথা হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার টাস্ক রেসপন্সে আপনি মার্ক পাবেন না। টাস্ক রেসপন্স, সো টাস্ক রেসপন্সটা কি এটা আপনারা সবাই এর আগে আমি শেয়ার করছিলাম। টাস্ক রেসপন্স যে বিষয়টা, টাস্ক রেসপন্সের আমরা এটা ক্লাসের শেষে আমরা ই করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করব টাস্ক রেসপন্সের যে বিষয়টা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না বুঝলে আপনার পরীক্ষাতে ভালো করতে পারবেন না। আচ্ছা, টাস্ক রেসপন্স আমি এটা ভিডিও এটা অন করে রাখি। টাস্ক রেসপন্স, আচ্ছা আমি আর মানে দেরি করব না, আমি টাস্ক রেসপন্সটা আমি এখনই বলে রাখতেছি। কারণ হচ্ছে কি, যদি আমি এখন না বলি তাহলে পরবর্তীতে আবার আমি আপনারা পরে আবার ভুলে কি করতে কি বলে মিস হয়ে যেতে পারে। এজন্য আমি এখনই বলি টাস্ক রেসপন্স। আচ্ছা এটা না, যেটা আমি এখন দেখাচ্ছি এটা হলো স্পিকিং এর। রাইটিং টাস্ক 1 এর টাস্ক ইয়া লাগবে আমাদের। তো রাইটিং টাস্ক 1 এর যদি আমরা যাই তাহলে আমরা টাস্ক রেসপন্সটা আমরা একটু দেখি, কারণ এটা রিলেভেন্ট। টাস্ক রেসপন্সটা বোঝাটা ইম্পর্টেন্ট, রিলেভেন্ট এটা। টাস্ক রেসপন্স এটা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর, রাইটিং টাস্ক 1 TSK1। রাইটিং টাস্ক 1 এর যে ব্যান্ড ডেসক্রিপ্টর সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন অলরেডি চলে আসছে, গুগলে আমরা সার্চ দিলাম, আপনাদের সামনে গুগলে সার্চ দিলাম, এটা দেখতে হবে। ওকে, রাইটিং টাস্ক 1 এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা ভালোভাবে না দেখলে। আচ্ছা আমাকে একটু বলেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। টাস্ক রেসপন্স ফার্স্ট হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট শব্দটার মানে হচ্ছে, এখানে 7 ব্যান্ডটা আমরা দেখি, কভারস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক। আপনাকে কভারস করতে হবে টাস্ক কি চাইছে আপনার কাছে সেটা আপনার জানতে হবে। যেমন প্রেজেন্টস আ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস, স্টেজেস। ওই যে বললাম না, ওভারভিউটা, ট্রেন্ডটা বলতে হবে। ডিফারেন্সেস মানে কম্পেয়ার করতে হবে। ক্লিয়ারলি প্রেজেন্টস এন্ড হাইলাইটস দ্য কি ফিচার্স, বুলেট পয়েন্টস গুলোকে কি করতে হবে? হাইলাইট করতে হবে। আর জেনারেল ট্রেনিং এর জন্য যেটা হবে, আপনার ওই যে বলছিলাম যে একটা রাইটিং এর একটা লেটার লিখলে আপনাকে ক্লিয়ার পারপাস, কেন লেটারটা লিখতেছেন সেটা ক্লিয়ারলি বলতে হবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে কি করতে হবে, যে উইথ দ্য টোন কনসিস্টেন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট, মানে হচ্ছে আপনি কার কাছে লেটার লিখতেছেন সেটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, এরপরে হচ্ছে যে কোহিরেন্স এন্ড কোহিজন, লজিক্যালি আপনাকে অর্গানাইজ করতে হবে ইনফরমেশন গুলো, আইডিয়া গুলোকে। এবং রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস, ভোকাবুলারি আপনাকে কি করতে হবে, লিঙ্কিং ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে। সেগুলো কোনগুলো আমরা সেগুলো পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে
এবং গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামার ইউজ করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, ভালো ভালো সুন্দর সুন্দর গ্রামার ইউজ করতে হবে। আচ্ছা, স্পেলিং মিস্টেক করা যাবে না। লেক্সিক্যাল রিসোর্স বলতে বোঝা যাচ্ছে যেমন ইনক্রিসেস, ডিক্রিসেস, আবার বলবো ডেক্লাইনিং, ডিমিনিশিং, এই যে এগুলো যা ছিল ওগুলো ইউজ করতে হবে। তো এই চারটা ব্যান্ডের মানে চারটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে সরাসরি কিভাবে আমরা সলভ করব, আমরা সেই নিয়মে চলে যাচ্ছি। লাইন গ্রাফ যেটা আমরা আলোচনা করতেছিলাম, তো লাইন গ্রাফ এটা হচ্ছে লাইন গ্রাফ। তাহলে আমাদের কি করতে হবে, ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, সুন্দরভাবে লজিক্যালি সাজাইতে হবে আইডিয়াগুলোকে, এবং কি চাইছে সেই টাস্ক অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের কাছে চাইছে কি, যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। সিলেক্ট করতে বলছে, বলে নাই যে সব বর্ণনা করো। অর্থাৎ একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে আমরা কি করব না, 100 জন স্টুডেন্টের রেজাল্ট কত ইন্ডিভিজুয়ালি আমরা বলতে যাব না। আমরা বলবো যে 20 জন এ প্লাস পাইছে, 30 জন জিপিএ, 20 জন গোল্ডেন এ প্লাস পাইছে, 30 জন জিপিএ মানে নরমাল এ প্লাস পাইছে, আর এ গ্রেড পাইছে হচ্ছে 40 জন। এরকম আমরা একটা ওভারভিউ দিব আর কি, ঠিক আছে। ফেল করছে 2 জন বা এরকম আমরা বানায়া বলবো আর কি, হ্যাঁ। কিন্তু এটা বলতে যাব না যে করিম এ প্লাস পাইছে, রহিম এ প্লাস পাইছে, সগির জিপিএ 5 পাইছে, করিম এই পাইছে সেই পাইছে, সব বলার দরকার নাই। ইউ ডোন্ট নিড টু সামারাইজ, ইউ নিড টু সামারাইজ দা অল ইনফরমেশন। এটাকে বলা হয় যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দা মেইন ফিচার। তো এবার আমরা আলোচনাতে যাচ্ছি। দেখেন আমরা কিভাবে তাহলে আলোচনা করি, কিভাবে মেইন ফিচারগুলো বর্ণনা করতে হয়, আমরা সেটা এখন শেয়ার করতেছি। সো এখানে দেখেন, দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য হাউসহোল্ড রিসাইক্লিং রেটস ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ। এই যে 3 ডিফারেন্ট কান্ট্রিজ, এখানে যে উপরে যে লাইনটা দেয়া আছে, এই লাইনের মধ্যে আমি একটু বোল্ড করে রাখছি লাইন গ্রাফ বিলো শোজ, কারণ এই কথাটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ওয়ার্ডগুলো হুবহু লিখবো না, আমরা এগুলো কি করব, আমাদের সিনোনিম আমরা প্যারাফ্রেজ করব। আপনারা প্যারাফ্রেজের ক্লাসটা যারা দেখেন না, ইউটিউব থেকে দেখে নেবেন যে হাউ টু প্যারাফ্রেজ টু গেট CLB 9, টু গেট 7+ ইন IELTS। মানে যে এখানে লেখা ছিল যেভাবে প্যারাফ্রেজ করলে আপনি CLB 9 পাবেন, সেই প্যারাগ্রাফের যে ক্লাসটা আছে সেটা 1 ঘন্টার একটা ক্লাস আছে ইউটিউবে, ওইটার ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আচ্ছা, তারপর কি হবে, প্যারাফ্রেজের ক্লাসটা আপনারা দেখে নেবেন, প্যারাফ্রেজের ক্লাস। আচ্ছা, আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি। দেখেন যে আনলিস্টেড ভিডিও যেগুলো, এগুলো সবাই দেখতে পারে না, আনলিস্টেড। ওকে, তো এখন প্যারাফ্রেজের ক্লাসটা আপনারা দেখে নেবেন। প্যারাফ্রেজের ক্লাসটা কোথায় আছে জানি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেভাবে প্যারাফ্রেজ করলে, অনেক ভিডিও আছে, এর মধ্যে একটা ক্লাস আছে প্যারাফ্রেজের। আমি একটা টপিকের নামটা দেখাই দিচ্ছি, যেভাবে প্যারাফ্রেজ করলে আপনি 7 পাবেন। প্যারাফ্রেজের ক্লাসটা আমি কোথায় দেখতেছি না তো। ও, টোটাল তো 81টা ভিডিও আপলোড করা আছে, 81টা ভিডিও আপলোড করা আছে, এর মধ্যে আপনারা দেখতে পারবেন না মনে হয় 60টা বা। আচ্ছা, প্যারাফ্রেজের ক্লাস এই যে দেখেন, এখানে দেখেন দেয়া আছে যে যেভাবে প্যারাফ্রেজ করলে, যেভাবে প্যারাফ্রেজ করলে, এই যে এই ক্লাসটা, যেভাবে প্যারাফ্রেজ করলে, আর উপরে দেখেন 15 টিপস ফর IELTS সাকসেস, তারপর নিচে দেখেন লিঙ্কিং ওয়ার্ডস। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তো এগুলো ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, এবার দেখেন, তো লাইন গ্রাফের আলোচনা যাচ্ছি আমরা আবার। তো লাইন গ্রাফ করতে গিয়ে আমাদের কি হলো, প্যারাফ্রেজ আমাদের করতে হবে। এই কালো দাগ দেওয়া যেগুলো আছে, কালো বোল্ড করা যেগুলো, এগুলো আমাদের শিখতে হবে, এইটা চেঞ্জ করতে হবে, ভাষাটা চেঞ্জ করতে হবে। এখানে যা লেখা আছে সেটাই আমরা লিখবো, একটু ভাষা ঘোরাই নেবো। এটা হলো ইন্ট্রোডাকশন। IELTS এর রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা অনেক ছোট ইন্ট্রোডাকশন থাকে, বড় না। তো দেখেন, লাইন গ্রাফ বিলো শোজ দ্য হাউসহোল্ড রিসাইক্লিং রেটস। এই শোজ মানে হলো কি, মেন কথাটা হচ্ছে যে নিচের যে লাইন গ্রাফটা, এই লাইন গ্রাফে রিসাইক্লিং রেট, হাউসহোল্ড রিসাইক্লিং রেট, কত পার্সেন্ট রিসাইকেল করে কোন কোন দেশে, সেটার উপরে একটা বর্ণনা করছে। আমরা এটাকে আমরা কি করব, কপি করব। অর্থাৎ এই ইনফরমেশনটা, এই যে এটার যে মিনিংটা, এই মিনিংটা কপি করব, লেখা কপি করব না। এটার যে মিনিংটা আছে সেই মিনিংটা ঠিক রেখে আমরা বানায়া ওইরকমই কাছাকাছি করে একটা বানাবো। তো আমরা কিভাবে বানাইছি দেখেন, এখানে বলছি দ্য গিভেন, দ্য বা প্রোভাইডেড লাইন গ্রাফ শোজ, কথাটা আমরা লিখি নাই, লিখছি ইলাস্ট্রেটস অথবা লিখছি প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজেস অফ রিজিওনাল রিসাইক্লিং ইন দ্য UK, ফ্রান্স এন্ড জার্মানি। ওই যে 3 কান্ট্রিজ কথাটা যে লেখা ছিল, ওই কথাটা আমরা লিখবো না,
আমাদের কমন সেন্স বলে এইটার দিকে তাকাইলে তো আমরা দেখতে পাচ্ছি যে ইউকে, ফ্রান্স আর জার্মানি। তাহলে এইখানে যে প্রশ্নের মধ্যে লেখা ছিল যে 3 ডিফারেন্ট কান্ট্রিজ, ওই কথাটা আমরা লিখবো না, আমরা লিখবো যে ইন দ্য ইউকে, ফ্রান্স এন্ড জার্মানি। তাহলে কিন্তু আমাদের এই তিনটা ওয়ার্ড কিন্তু আমাদের কপি আর হলো না, চেঞ্জ করে দিলাম। এরপরে রিসাইক্লিং রেটস কথা বলছে, রেটস মানে তো পার্সেন্টেজ, রেট কত মানে পার্সেন্টেজের কথা বলছে এখানে। তাহলে আমরা ওইটাকে বলবো পার্সেন্টেজ, বলবো যে এটা একটা তথ্য দিচ্ছে না, এই যে given line graph presents information about the percentages of regional recycling. রেটস কথাটা আমরা আর লিখলাম না। আচ্ছা, এখানে কি রিজিওনাল ছিল নাকি হাউস হোল্ড ছিল? দেখছেন এখানে ছিল হাউস হোল্ড, প্রশ্নের মধ্যে ছিল হাউস হোল্ড রিসাইক্লিং, কিন্তু আমরা নিছি এইখান থেকে, এই যে উপরে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন যে শিরোনাম দেওয়া আছে, এই শিরোনামের ওয়ার্ডটা আমরা নিলাম, এই শিরোনামের ওয়ার্ডটা আমরা নিলাম এই যে এখান থেকে, এইখান থেকে নিয়ে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম। প্যারাফ্রেজ করে আমরা এরকম করে বানাইলাম যে দা গিভেন বা প্রোভাইডেড লাইন গ্রাফ। এই যে প্রোভাইডেড কথাটা যদি আপনারা নাও লিখতেন তা কিন্তু বাক্য হইতো, কিন্তু এরকম একটা ভোকাবুলারি কিন্তু আসতো না। এই প্রোভাইডেড বানালো প্রদত্ত লাইন গ্রাফ কি শেয়ার করতেছে, illustrates অথবা presents information about the percentages of regional recycling rates in the UK over a period of 10 years. এটা হচ্ছে সম্পূর্ণ বাড়তি ইনফরমেশন, মানে একটু স্মার্টনেস আর কি এটাকে বলা হয়। ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, কয় বছরের মধ্যে? এটা 2005 থেকে 2015 পর্যন্ত, কত? 10 বছর, ঠিক আছে। ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। আপনি যদি বলতেন ওভার এ ডেকেড, এটাও আমরা লিখতে পারি। এখানে ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স না লিখে যদি আমরা এইভাবে লিখতাম যে ওভার এ ডেকেড মানে হচ্ছে 10 বছরকে একটা ডেকেড বলা হয়, ওভার এ ডেকেড। আচ্ছা, এরপর লিখছি আমরা যে ফ্রম এত টু এত, এখানে লিখছি ফ্রম আর টু। মনে রাখবেন ফ্রম আর টু ইউজ করবো আমরা তখন যখন প্রশ্নের মধ্যে দেওয়া থাকে এন্ড বিটুইন। প্রশ্নের মধ্যে দেখেন কি দেওয়া আছে, দেখছেন বিটুইন এত এন্ড এত। যখন বিটুইন আর এন্ড থাকবে তখন আপনি লিখবেন হচ্ছে ফ্রম 2005 টু 2015। তাহলে কিন্তু আপনার এই প্রিপজিশনটাও কি করলেন, আপনি প্যারাফ্রেজ করলেন। অর্থাৎ সম্ভাব্য পসিবল যত প্যারাফ্রেজ করা যায় ততই মঙ্গল, কিন্তু খাপ ছাড়া প্যারাফ্রেজ করা যাবে না, যেখানে মিলবে না সেখানে প্যারাফ্রেজ করা যাবে না। যেমন ধরেন যন্ত্রপাতির আমরা বলি কি যে দিস ইজ দ্য কাটিং এজ টেকনোলজি। কাটিং এজ টেকনোলজি মানে হচ্ছে যে লেটেস্ট টেকনোলজি, মানে স্মার্ট অ্যাডভান্স টেকনোলজি। এখন আপনি যদি মানুষের ক্ষেত্রে বলেন যে হি ইজ এ ভেরি কাটিং এজ পারসন, খুব স্মার্টনেস দেখায়া একজন বলছে স্যার আমি তো স্যার খুব ভালো স্যার, আপনার কথা মতো চলতেছি স্যার, আমি সব জায়গায় স্যার শুধু ভোকাবুলারি গুলো স্যার কোন জায়গায় ভালো স্মার্ট ভোকাবুলারি ইউজ করা যায় চেষ্টা করতেছি। সে বলতেছে মিস্টার রহমান ইজ এ গ্রেট পারসন এন্ড হি ইজ এ ভেরি কাটিং এজ পারসন। কাটিং এজ পারসন বলা যাবে না, ওখানে বলতে হবে যে হি ইজ এ ভেরি লয়াল, ট্রাস্টওয়ার্দি, স্মার্ট, ডেডিকেটেড। এক কথায় আমরা বলতে পারবো কি সে খুবই মানে একজন আইডিয়াল পারসন, কিন্তু কাটিং এজ পারসন বলা যাবে না। কমন সেন্স ইউজ করতে হবে, খালি ওয়ার্ড লাগালে কিন্তু হবে না, সঠিক জায়গায় সঠিকটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে দেখেন আমরা এরপরে হচ্ছে যে আমরা আবার ডিসকাশনে যাচ্ছি লাইন গ্রাফে। সামারাইজ দ্য ইনফরমেশন, এগুলো তো আমরা পড়লাম। তাহলে আমরা এই যে কোশ্চেনটা আছে, এই যে লেখাগুলো আছে, এই লেখাটাকে আমরা কি করব, সুন্দর করে আমরা কপি করব, মানে আইডিয়াটাকে কপি করব, কিন্তু লেখাটাকে আমরা কপি করব না। দেখেন আমরা কিন্তু ওই লাইনটা দেখেন এখানে কি দেয়া ছিল, মূলত প্রশ্নে দেওয়া ছিল কোনটা, প্রশ্ন ছিল এরকম ছিল প্রশ্ন। এইটা থেকে আমরা কি করছি, এটা কপি করছি, মানে প্যারাফ্রেজ করলাম। তাহলে এখানে দেখেন লেখা আছে দা লাইন গ্রাফ বিলো মানে হলো নিচে। আচ্ছা, প্রশ্নকর্তা প্রশ্নের মধ্যে নিচে এই ছবিটা ছিল, কিন্তু আপনি যখন খাতায় যখন আপনি লিখবেন তখন আপনার নিচে কি আপনি কোনো এই বিলো কথাটা কি রাখবেন? আপনার লেখার সময় তো আর আপনি উত্তরপত্রের মতো তো আর এটা আঁকায় দিবেন না, তাহলে ওই ক্ষেত্রে বিলো ওয়ার্ডটা কিন্তু আপনি লিখবেন না, বাদ দিয়ে দিবেন। তখন আপনি লিখবেন দা প্রোভাইডেড লাইন গ্রাফ। প্রোভাইডেড মানে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত। আপনি যদি বলেন দা প্রোভাইডেড লাইন গ্রাফ ইন দা কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে এক্সট্রা জিনিস, যা খুশি যেভাবে খুশি লিখবেন। দা গিভেন বা প্রোভাইডেড, গিভেন কথাটার দাম কম, আপনারা লিখবেন হচ্ছে লাইন গ্রাফ
কোনটা লিখবেন? যেটা হচ্ছে যে যেটা বেশি দামি সেটা লিখবেন। দামি হচ্ছে কোনটা? লাইন গ্রাফ যেটা এটা হলো দামি। ঠিক আছে? সরি, প্রোভাইডেড যেটা এটা হলো দামি। এটা হলো লিখবেন দা প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেটস অথবা প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট। এখানে দুইটা ইম্পর্টেন্ট, আপনি প্রেজেন্টস লিখলেন, সমস্যা নাই। প্রেজেন্ট ইনফরমেশন প্রেজেন্ট করা অথবা ইলাস্ট্রেট করা। পার্সেন্টেজ অফ রিজিওনাল, এখানে দেখেন আপনার কমন সেন্স কি বলে, এটা তো পার্সেন্টেজেরই কাহিনী। এই যে 50%, 40%, আমরা একটু এই ফিগারটার দিকে আমরা একটু তাকাবো। এই যে চিত্রটা দেওয়া আছে এখানে, তাকায় আমরা দেখতে পাচ্ছি সাইড দিয়ে পার্সেন্টেজ দেওয়া আছে, আবার এদিক দিয়ে বিভিন্ন সাল উল্লেখ করা আছে, আবার এদিক দিয়ে দেশের নাম উল্লেখ করা আছে। তো প্রশ্নের মধ্যে যাই থাকুক না কেন, প্রশ্নের মধ্যে লেখা ছিল যে দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি পার্সেন্টেজ। ওই পার্সেন্টেজ মানেই হলো রেটস। এই জন্য আমরা লিখছি প্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট পার্সেন্টেজেস অফ রিজিওনাল রিসাইক্লিং ইন দ্য ইউকে, ফ্রান্স এন্ড জার্মানি। আচ্ছা, কমন সেন্স বলতেছে 2005 থেকে 2015 পর্যন্ত। তাহলে এটা কয় বছরের কাহিনী? 10 বছরের কাহিনী। তো এটা কি এখানে লেখা আছে? লেখে নাই। এখানে লেখছে ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ বিটুইন 2005 এন্ড 2010। আমরা বলবো যে গত 10 বছরের কাহিনী, 10 বছরের যে কাহিনী ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স ফ্রম এত টু এত, এটা বলবো আমরা। আমরা লিখছি যে জার্মানি ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স ফ্রম 2005 এন্ড 2015। তো এটার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আপনাদের আরো দুইটা এই টাইপের করা হবে, কি বলে, যে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে, আপনারা বাসায় করে নেবেন। এবং আজকে যে ক্লাসটা নেব এটার উপরে আপনারা আজকেই অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। এবং আমি প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও করব এবং ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আজকে ক্লাসের শেষে আমরা আরো কিছু ভিডিও করব, আমি করব ব্যক্তিগতভাবে। আপনারা যদি ইনকেস যদি মানে ক্লাস নাও করতে পারেন সমস্যা নেই, ভিডিও হবে ক্লাসের, এবং আপনাদের সবাইকে যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে যে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন, তাহলে এটা 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 আমরা এটা দেই। এটা হচ্ছে প্রশ্ন ছিল। তাহলে বিটুইন থাকলে আমরা কি বলবো? ফ্রম। আর এন্ড এর বদলে আমরা বলবো কি? টু। দেখছেন, ফ্রম 2005 টু 2015 একই রকম অর্থ প্রকাশ করতেছে, কিন্তু কিঞ্চিত প্যারাফ্রেজ করা। এটা একদমই প্যারাফ্রেজ। এটা এক্সামিনার চায় আপনাকে। এটা যদি কেউ না করে তাহলে সে 5 পাবে, এটা করলেই সে 6.5 পাবে, 7 পাবে। এবার দেখেন, এবার আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো ধরুন ওভারভিউটা কিভাবে লিখতে হবে। এই ধরনের বিষয়ের ওভারভিউ, ওই যে একটা কথা বলে না যে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, কম্পেয়ার করতে হবে। তো এইটা হচ্ছে খুবই সহজ, আপনারা জাস্ট মাথায় রাখলেই হবে। একটা হচ্ছে, এটা হলো ইকোনমিক্স এর ভাষায় একটা বলে ক্রমবর্ধমান, আর একটা হলো ক্রমহ্রাসমান। একটা হচ্ছে ক্রমবর্ধমান আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান। যেটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান, আর যেটা বাড়তে থাকে সেটাকে বলা হয় ক্রমবর্ধমান, উপরের দিকে উঠবে। এখন আমাদের এখানে আমরা তিনটা দেশের যে রিসাইক্লিং রেটটা আমরা দেখতেছি, লেটস ফাইন্ড which one is ক্রমহ্রাসমান, which one is ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে হচ্ছে একটা হচ্ছে ডাউনওয়ার্ড আর একটা হচ্ছে আপওয়ার্ড। একটা হচ্ছে হ্রাসমান আর একটা হচ্ছে বর্ধমান। আপনারা পাই চার্টের ক্লাসে নিশ্চয়ই দেখেছিলেন, আমরা বলছিলাম যে যেটা বাড়তে থাকে সেটাকে বলা হয় আপওয়ার্ড, আর যেটা কমে সেটা বলা হয় ডাউনওয়ার্ড। তো এইটাও আপ আর ডাউন। আচ্ছা, লেট মি শেয়ার দ্য স্ক্রিন अगेन এন্ড ডেসক্রাইব ইট ক্লিয়ারলি। তাহলে একটু খেয়াল করে দেখেন, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা দেখতেছি সেটা হলো ফ্রান্স। ফ্রান্স কি ক্রমবর্ধমান নাকি হ্রাসমান? এটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? এটা সবথেকে ইজি টাইপের। ফ্রান্স ডাউনওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড ট্রেন্ড। তাহলে এর ট্রেন্ড কি রাইজিং ট্রেন্ড নাকি ডিক্রিজিং ট্রেন্ড? ইনক্রিজিং ট্রেন্ড না ডিক্রিজিং ট্রেন্ড? ট্রেন্ডটা কি? ট্রেন্ড মানে হলো কি কোনো কিছু ট্রেন্ড, মানে একটা আমরা যে ফ্যাশন বলি না, ফ্যাশন ট্রেন্ড, এটার ফ্যাশন বলতে এটার স্টাইল, এটা কোন স্টাইলে আগাচ্ছে, বাড়তেছে কমার দিকে না বাড়ার দিকে, আমরা বলবো কি যেটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। হোয়াট ইজ দিস? ডাউনওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড। আচ্ছা, এরপরে দেখেন বাকি দুইটা কি, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? বাকি দুইটা ইউকে, ইউকে তো আপওয়ার্ড। কলা পাতা রঙের যেটা জার্মানি, এটা কি? এটাও আপওয়ার্ড। তাহলে দুইটা আপওয়ার্ড, দুইটা ডাউনওয়ার্ড। এই কথা যদি কেউ না লিখে তাহলে সে জীবনেও 7 পাবে না, যত ভালোই সে বিজ্ঞানী হোক না কেন, যত ভালোই রাইটিং করুক না কেন, সব লিখছে কিন্তু এই দুইটা কথা সে লেখে নাই। এক্সামিনার ইজ আস্কিং ফর দিস ইনফরমেশন, যে কোনটা ক্রমবর্ধমান কোনটা ক্রমহ্রাসমান। আপনারা যদি এটার প্রুফ চান যে কেমনে স্যার এটা না দিলে নাম্বার কেন হবে না, এটার প্রুফ তো ওই যে আপনাদেরকে আমি একটু আগে কি বললাম, তাহলে একটু আগে আপনাদেরকে বলছি যে এক্সামিনার আপনাদের কাছ থেকে চাইছে যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশন আমাদের দিতে হবে। টাস্ক অ্যাচিভমেন্টে কি চাইলো তাহলে?
আমরা তো দেখলাম একটু আগে টাস্ক অ্যাচিভমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক অ্যাচিভমেন্ট, এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, এই যে প্রেজেন্টস এ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য মেইন ট্রেন্ডস। তাহলে এটাই ওভারভিউ, কিন্তু বুঝতে পারছেন, এটাই ওভারভিউ এইখানকার জন্য। আর পাই চার্টের জন্য ওভারভিউ ছিল কি, ওই যে এট দ্য বিগিনিং কোনটা বেশি, এট দ্য এন্ড কোনটা বেশি, বিগিনিং এ কোনটা কম ছিল, এন্ডিং এ কোনটা কম ছিল, ওই যে কম্পেয়ার, এটাই হলো ট্রেন্ড অ্যানালাইসিস। একটা ওভারভিউ করা, একটা বুলেট পয়েন্টসটাকে কি করা, ক্লিয়ারলি প্রেজেন্টস এন্ড হাইলাইটস দ্য কি ফিচার্স বা বুলেট পয়েন্টস কে, বাট কুড বি মোর ফুলি এক্সটেন্ডেড। ওকে, তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট আমরা ভালো করলাম। ফর এক্সাম্পল আমরা এরপরে যাচ্ছি হচ্ছে যে আলোচনা যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম হচ্ছে যে আমরা একটু হালকা করে কাগজের মধ্যে লিখে রাখবো বা হাতের মধ্যে লিখে রাখবো বা কলমের বা আপনার প্রশ্নের মধ্যে লিখে ফেলবো যে ইউকে ডাউনওয়ার্ড, ইউকে আপওয়ার্ড, এরকম করে লিখে ফেলবো যে ইউকে প্লাস ফ্রান্স, না সরি জার্মানি, ইউকে প্লাস জার্মানি ইকুয়াল টু আপওয়ার্ড, আর ফ্রান্স হচ্ছে ডাউনওয়ার্ড। এই ডি, এই কথাটা আমরা লিখে ফেলবো। যখন আমরা লিখবো তখন খুব সাবধানভাবে এই কথাটা আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে যে আপনার ওভারভিউ। ওভারভিউ সবসময় শেষে লিখতে হয়। ওভারভিউ সেকেন্ড সেন্টেন্সে লেখা যায়, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে লিখলে আপনার ওই বার্গারের মতো হয় না। আমি আবার বলতেছি, রাইটিং টাস্ক হলো বার্গারের মতো। উপরে একটা ইন্ট্রোডাকশন থাকলো, মাঝখানে হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে, একটু বড় বডি প্যারাগ্রাফ, আর এরপরে নিচে থাকবে আরেকটা কনক্লুশন থাকবে ছোট। এখন আপনি যদি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখেন, এরপরে আরেকটা ওভারভিউ লেখেন ছোট পয়েন্টে অল্প কথায়, এরপরে যদি বডি প্যারাগ্রাফ লেখেন, তাহলে জিনিসটা আমার কাছে একটু খাপ খাওয়া মনে হয় না, এটা বার্গার বলা যাবে না। উপরে একটা ইন্ট্রোডাকশন দিয়ে একটা প্রলেপ দিয়ে দিবেন, আর এই নিচে এটাকে ওভারভিউটাকে নিচে দিবেন, তাহলে হবে কি যে দুইটা বডি প্যারাগ্রাফকে দুইটা আলাদা পয়েন্টে আটকায় দিবে। আপনার একটা ইন্ট্রোডাকশনের পয়েন্ট থাকবে, আর একটা হচ্ছে লাস্টে কনক্লুডিং রিমার্কের মতো। এটা কনক্লুডিং রিমার্ক বলা যাবে না, কনক্লুশন বলা যাবে না, আর রাইটিং এর টাস্ক ওয়ানে বলা ওভারভিউ। তো এটা করলে দেখতে সুন্দর লাগে জিনিসটা, বার্গারটা দেখতে সুন্দর লাগে। এখন যদি উপরে, যদি বার্গারের উপরে যদি আপনার রুটির পরত থাকে, নিচেরটা যদি পরত খোলা থাকে, তাহলে ভালো লাগবে না দেখতে। এটা মেইন কথা না, দুইটা ওয়েই সম্ভব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটাই ভালো পদ্ধতি, যে আপনি ইন্ট্রোডাকশনটা লেখার পরে আপনি ওভারভিউ লিখবেন না, ওভারভিউ লিখবেন শেষে। আচ্ছা, তো ওভারভিউটা তাহলে আমরা কিভাবে লিখবো? ওই যে আমরা যে বললাম একটু আগে যে এটাই ওভারভিউ, তো এটা তাহলে আমরা কিভাবে নিজেদের মধ্যে এটা কিভাবে আমরা নিয়ে আসবো, আয়ত্তে নিয়ে আসবো কিভাবে? লেটস, ওই যে ইউকে আর ফ্রান্সটা হচ্ছে, ইউকে আর জার্মানি হচ্ছে আপওয়ার্ড, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড, এই কথাটা কিভাবে লিখতে হয় আমরা দেখেন, চলেন আমরা দেখি যে এটা কিভাবে লিখতে হয়। তাহলে এখানে দেখেন আমরা লাস্টে যাচ্ছি হচ্ছে ওভারভিউ, ওভারঅল, ওভারঅল। তাহলে ওভারঅলটা এখন একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে ওভারঅল ইট ক্যান বি অ্যাপারেন্টলি অবজার্ভড দ্যাট, ইট ক্যান বি অ্যাপারেন্টলি অবজার্ভড দ্যাট, এটা মানে কি পরিষ্কারভাবে এটা অবজার্ভ করা যাচ্ছে, যা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে the recycling rates in the UK and Germany, recycling rate in the UK and Germany showed a steady but a significant rise over the whole period of time. এই যে ওভার দ্য হোল পিরিয়ড অফ টাইম কি করছে, সিগনিফিক্যান্ট রাইজ দেখাইছে, যদিও খুব বেশি রাইজ হয় নাই, কিন্তু আস্তে 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 কি দেখাইছে, সিগনিফিক্যান্ট, যদিও স্টিডি ছিল। স্টিডি মানে হচ্ছে যে মানে আহামরি পরিবর্তন না, মানে দৌড়ায়া লাফায়া কি করে নাই, এটা হচ্ছে যে আস্তে আস্তে। দেখেন এই যে, দেখেন এই যে জার্মানি আর হচ্ছে যে ইউকে, দেখেন এই যে আস্তে আস্তে, এই যে আস্তে 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 হচ্ছে, এমন না যে ধাপ করে উপরের দিকে উঠে গেছে, তা না, এটা হচ্ছে যে আস্তে আস্তে স্টিডি বাট ইনক্রিজিং। আর যদি এটা যদি আপনার খুব বেশি বাড়তো, তো সেটা হলো শার্প ইনক্রিজ। একটা হলো শার্প, আর একটা হচ্ছে ড্রামাটিক ইনক্রিজ। একটা হচ্ছে ড্রামাটিক ইনক্রিজ, আর একটা হচ্ছে শার্প ইনক্রিজ। এটা হচ্ছে ড্রামাটিক ইনক্রিজ, এরকম করে বাইরে যাবে, এরকম করে বাইরে যাবে। আবার কমে যাওয়াটা হবে এরকম, যে এরকম করে ধাপ করে নেমে যাবে, এটা হলো ড্রামাটিক ডিক্রিজ, ড্রামাটিক ডিক্লাইন, ড্রামাটিক ড্রপ। এগুলো লিস্ট আছে, আমি এগুলো আপনাদেরকে ভিডিও পাঠাবো, ম্যাটেরিয়াল পাঠাবো, কিন্তু জিনিসগুলো বোঝা দরকার, সেই জন্য আগে বুঝাই দিচ্ছি। ম্যাটেরিয়ালসটা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদের আইএসটা শিখতে হবে না, সেটা আগে দেখানো হচ্ছে। তো তাহলে দেখেন আমরা এখন আলোচনাতে যাচ্ছি। তাহলে এই কথাটাকে আমরা প্রকাশ করলাম, কিভাবে প্রকাশ করলাম? ওই এই বাক্যের মাধ্যমে, যে সবসময় ড্রামাটিক ইনক্রিজ হয় নাই, বাট স্টিডি ইনক্রিজ হয়েছে। তো আমরা লাস্টে আমরা কি করছি, ওভারঅলটা আগে বলছি যে ইট ক্যান বি
apparently observed that the recycling rates of the UK and Germany showed a steady but significant rise over the whole period of time. দুইটা দেশের কথা আমরা বলে ফেলছি, আর এখানে আরেকটা কম্পেয়ার হয়ে যাবে। দেখেন, while the percentage of recycled rates in France experienced a downward trend. এইটুকু বললেই আপনার কিন্তু তিনটা দেশের মধ্যে ওভারঅল কিন্তু কম্পেয়ার হয়ে গেছে। এইটুকুই হচ্ছে আপনার, এইটুকুই বলা হয় ওভারভিউ। এখন প্রশ্ন হচ্ছে তার নিচের লাইনটা কি? এটা আসলে এক্সট্রা জিনিস, এটা যদি আপনারা লিখেন, লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কিন্তু সময় থাকলে এটা লেখা ভালো, লিখলে 7.5 পাবেন। সেই জন্য যেটুকু বলার আসল কথা যেটা বলা সেটা আমি বলে দিছি অলরেডি, সেটা আমরা অলরেডি প্রকাশ করে দিছি যে দুইটা বাক্যের একটা বাক্যের মাধ্যমে যে ফ্রান্স এক্সপেরিয়েন্স ডাউনওয়ার্ড, কিন্তু উপরে কিন্তু আমরা বলি নাই যে ইউকে এন্ড জার্মানি শোড আপওয়ার্ড ট্রেন্ড, এই কথাটা আমরা বলি নাই। কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড কথাটা বারবার বলার দরকার নাই, আপওয়ার্ড ট্রেন্ড না বলে আমরা বলছি স্টিডি বাট এক্সপেরিয়েন্সড, স্টিডি বাট সিগনিফিকেন্ট রাইজ, যাহা সিগনিফিকেন্ট রাইজ তাহাই আপওয়ার্ড, ঠিক আছে। বাট পরের বার বলছি কি while the percentage of recycling rate recycled waste in France experienced a downward trend, তাহলে ওই যে কথাটা ওইটা আমরা একটা ওভারভিউটা লিখে দিলাম লাস্টে ওভারঅল। এরপরে আমরা বলতেছি আরেকটা চালাকি বুদ্ধি, দেখেন ওই যে পাই চার্টে আমরা পড়ছিলাম না যে at the beginning of the period Germany had the lowest percentage of recycling rate whereas the highest percentage of recycling rate was recorded in France. শুরুতে দেখেন তো শুরুতে কে বেশি, জাস্ট দুইটা কথা সব একই নিয়মে যাবে, আমি যে নিয়মগুলো দেখাই দিচ্ছি আপনাদের সব একই নিয়মে যাবে। দেখেন শুরুতে সব থেকে বেশি কোনটা, সব থেকে বেশি উৎপাদন কার শুরুতে, ফ্রান্স। আর শুরুতে সব থেকে কম উৎপাদন কার, জার্মানি। আর সবার শেষের দিকে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 2015 সালে এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড সব থেকে বেশি ছিল ইউকে, ইউকে হচ্ছে লার্জেস্ট, আমরা বলবো হাইয়েস্ট পার্সেন্টেজ, হাইয়েস্ট। আর সব থেকে কম কার, ফ্রান্স। তাহলে যেই দেশ সব থেকে বেশি ছিল সেই দেশই সব থেকে নিচে নেমে গেছে, ঠিক কিনা? এই যে কথাটা এটা তো কমন, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি এখানে। আপনি এই মাথার সাথে এই মাথা মিলাবেন যে কমলো নাকি বাড়তেছে, এভাবে সমান করে ধরবেন। আগে ছিল 50, লাস্টের দিকে কি হয়ে গেছে, এটা নিচে চলে গেছে, তার মানে এটা আস্তে আস্তে কমের দিকে চলে গেছে, এটা লো লেভেলে চলে গেছে। আর এটা হচ্ছে কি উপরের দিকে চলে গেছে, এই যে এটা ছিল এরকম এরকম ছিল, দেখেন এটা জিরো থেকে আইসা হিরো হয়ে গেছে, দেখছেন জিরো থেকে অনেক উপরে উঠে যাচ্ছে। তাহলে এটাই আমরা বর্ণনা করব। তো এখন দেখি আমরা কিভাবে বর্ণনা করতে পারি। তাহলে আমরা বলবো যে শুরুতে লালটা মানে হচ্ছে কি ফ্রান্স, শুরুতে লালটা সব থেকে ফার্স্ট ছিল, আর শুরুতে কলা পাতাটা ছিল সব থেকে লোয়েস্ট। এই কথাটা কি লিখতে পারবেন না যে এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড লাল বা রেড ওয়াজ দ্য ফার্স্ট এন্ড দ্য কলা পাতা ওয়াজ দ্য লাস্ট, এই কথাটাই বলবেন। এখন এই কথাটা তো আমি যেভাবে বললাম এটা তো আমি সহজভাবে বলছি, কিন্তু এটা একটু স্মার্টলি গুছিয়ে লিখতে গেলে 7 পেতে গেলে কিভাবে লিখতে হবে চলেন সেটা দেখি। তাহলে ঠিক সেম ভাবে এট দ্য এন্ড শুরুতে 2005 এ আর শেষের দিকে এটা সব থেকে বেশি আর এটা সব থেকে কম। বড়ই আশ্চর্য কথা, ফ্রান্স কি করছে দেখছেন, ফ্রান্স আগে ছিল 50%, সেটা কমতে কমতে লাস্টে গিয়ে 40% হয়ে গেছে, 10% কমে গেছে। ওরা রিসাইক্লিং, ওরা দিনে দিনে ওরা রিসাইকেল করা কমাই দিছে, মানে ওরা পরিবেশ ওদের নষ্ট হয়েছে, এটা বোঝাইছে আর কি। তাহলে এটাকে আমরা দেখেন এইভাবে কিভাবে লিখি আমরা। আমরা এখন যখন লিখবো তখন আমরা এটা খেয়াল করব, এই যে at the beginning of the period Germany had the lowest percentage of recycling while the highest percentage of recycling was recorded by France. In comparison, at the end of the time length France had the largest proportion of recycling whereas the smallest percentage of recycling rate was recorded by France. এটা খুবই ইজি, জাস্ট একটু আপনারা কি করবেন ওই যে মানে ম্যাপটা যে আছে, সরি যে ফিগারটা যে আছে, যে আমাদের যে চিত্রটা দেয়া আছে ওই চিত্রটা সামনে রাখবেন আর এটা সামনে রাখবেন, রাইখে আপনি মিলাই রাখবেন। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে স্টিল নাও রাইট নাও আমার জিজ্ঞাসা করতে পারেন। আমাকে কেউ কি বলবেন যে এটা বুঝতে পারছেন কিভাবে, যে আমি কিভাবে লিখলাম? ভাইয়া ওভারভিউ কে এত বড় দেওয়া যাবে? দেওয়া যাবে, সময় থাকলে দেওয়া যাবে।
তুমি কি সময় পাবা? তোমাকে কি কেউ বলছে যে ওভারভিউতে 60 ওয়ার্ড লেখা যাবে না, 70 ওয়ার্ড লেখা যাবে না? কিন্তু তুমি ওভারভিউতে যদি একটা রচনা লিখে ফেলো তাহলে তো হবে না। তোমাকে তো নাম্বার দিবে হচ্ছে, আচ্ছা এখানে একটু বলি, তুমি মনে করো যে রুটি বা ইয়া করবা, বার্গার বানাবা। কারণ তুমি বার্গার বানাইলে বার্গারের উপরে থাকবে একটা রুটির পরত থাকবে, আর সবার নিচে একটা রুটির পরত থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে যে চিকেন। কারণ তুমি যদি চিকেন কম দাও মানুষ খাবে? খাবে না। এক্সামিনার তোমার যে তোমার যে আইএলটিএস এর যে রাইটিংটা, এটা হচ্ছে যে একটা বার্গারের মতো বা স্যান্ডউইচের মতো। এখন তুমি যদি স্যান্ডউইচ যদি তুমি খাও, তোমাকে অবশ্যই একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এরকম উপরে থাকবে রুটি, মাঝখানে থাকবে এরকম হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়ে থাকবে, এটা এখানে থাকবে হচ্ছে যে তোমার এগুলো হলো যে মাংস, এটা হলো চিকেন, চিকেন। আর এগুলো হচ্ছে যে তোমার সালাদ, আর নিচে থাকবে আর একটা ছোট থাকবে। এখন এই ছোটটা যদি একটু হালকা বড়ও হয়, কিন্তু সেটা বডি বডি প্যারাগ্রাফের থেকে একটু ছোট, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি লিখো এক্সামিনার তোমার এর জন্য কোনো জরিমানা ধরবে না। আমাদের এটা কোনো নিয়ম না যে হ্যাঁ তুমি বেশি লিখছো, বড় করছো। তুমি তো তোমার প্রয়োজনীয় কথাটাই লিখছো, এটা তো ওভারভিউর মধ্যেই পড়ছে। তো বিষয়টা হচ্ছে এটাই, এটা খেয়াল রাখতে হবে। তাহলে রাইটিংটা হচ্ছে বার্গারের মতো। বার্গারের শুধু অনেকে বলে যে স্যার আমি কি স্যার একটা ওই সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখবো, বডি প্যারাগ্রাফে একটু হালকা লিখবো, এক্সামিনার আমার প্রথম ইন্ট্রোডাকশন দেখে আমার নাম্বার দিয়ে দিবে, এরকম ভাবা যাবে না। আপনার আমরা যখন কোনো কিছু দেখে পছন্দ করি, খাইতে গিয়ে যদি ভালো না লাগে, মাঝখান থেকে যদি মাংস দেওয়া না থাকে, বার্গার আমরা ফালাই দিই, বলি যে আরেকটা দেবো, এটাও হয় নাই। কানাডাতে আমরা অনেক সময় যে খাবার গরম না হলে আমরা ওটা চেঞ্জ করে দিই, আরেকটা দেয় নতুন। কানাডাতে এই জিনিসটা খুব ভালো। আপনি যদি একটু ছোট কমপ্লেন করেন না যে খাবারটা জাল হয় নাই, তখন বলবে যে ঠিক আছে স্যার দেন, ওটা নিয়ে যাবে, নিয়ে ওটা ফালাই দেবে সাথে সাথেই, এবং কি তোমার সামনেই ফালাই দিবে এরকম। ওরা ফালাই দিয়ে আর একটা সুন্দর করে স্পাইসি করে বানাই দিবে। দে হ্যাভ, মানে এতটুকু তাদের সার্ভিস। বাংলাদেশে হইলে বলবে হয় মিয়া আপনি কই থেকে আইছেন, আপনার মতো কাস্টমার আমার লাগবে না। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা আলোচনা যাচ্ছি আবার। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা বুঝলাম, এবং এই যে ওভারভিউটা কিভাবে লিখতে হয় এটা তো আমরা সবাই জানলাম। তাহলে ওভারভিউতে কয়টা কথা থাকতে হবে? ওভারভিউতে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা একটা ভালো ওভারভিউ লিখতে গেলে আমাদের তাহলে কি করতে হবে? আমরা যেটা আলোচনা করলাম, ওভারভিউ, ভালো ওভারভিউ লিখতে গেলে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আমরা যদি সেটা একটু খেয়াল করবো, ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। একটা হলো কি, ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। ট্রেন্ড, তাহলে ট্রেন্ড কোনটাকে বলে? ট্রেন্ড হচ্ছে এই যে ছোট থেকে বড় ব্যাপারটা বলতে হবে, যে এটা হচ্ছে যে ফ্রান্স হচ্ছে ক্রমহ্রাসমান, এটা কমের দিকে চলে গেছে, আর বাকি দুইটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে বা বৃদ্ধির দিকে বেশি। যেটা বেশির দিকে, বৃদ্ধির দিকে যেটা বেশি সেটাকে বলবো আমরা রাইজিং ট্রেন্ড, আর একটা হলো কি ডাউনওয়ার্ড ট্রেন্ড। তাহলে এটা হলো ট্রেন্ড। আর দুই নাম্বার যেটা, মানে একটা ওভারভিউতে কি কি জিনিস থাকতে পারে, ফার্স্ট শুরুর দিকে কোন দেশ বেশি ছিল, শেষের দিকে কোন দেশ কম ছিল বেশি ছিল, এটা আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এট দ্য বিগিনিং ফ্রান্স ফার্স্ট হয়ে গেছিল, এট দ্য বিগিনিং লো ছিল কোনটা, জার্মানি, আর এট দ্য এন্ড ইউকে হয়ে গেছে ফার্স্ট, এট দ্য এন্ড ফ্রান্স হয়ে গেছে লো। তাহলে শুরুর দিকে কোনটা ফার্স্ট ছিল, কোন দেশ ফার্স্ট ছিল, কোন দেশ লোয়েস্ট ছিল, শেষের দিকে কোন দেশ ফার্স্ট ছিল, কোন দেশ লোয়েস্ট ছিল, এই যে কথা, এটাকে বলা হবে কি, যে এটাকে বলো যে এটা ওভারভিউর একটা অংশ আর কি। এটাকে আমরা বলতে পারি যে এটা মেইন ফিচার, যে মেইন ফিচার টোটাল। তারপর মেইন ফিচার আর ট্রেন্ড, এই দুইটা মিলেই হচ্ছে আপনার একটা সুন্দর ওভারভিউ। এটাকে বলা হয় যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দা মেইন ফিচার। যদি কেউ এটা না করে তাহলে তার 7 আসবে না, কোনোভাবে আসবে না 7 তার। তাহলে আমরা দেখলাম যে প্রশ্নের যে চাহিদা, সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারছি। সামারাইজ দা ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন। কম্পেয়ারে তো আমরা করলাম, ওই যে বললাম না যে এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট, এই দেশ ধনী, এই দেশ গরিব, এই দেশ বেশি করছে, এই দেশ কম করছে। লার্জেস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, আমরা যেগুলো করলাম এগুলোই তো কম্পেয়ার, ডিগ্রি অফ কম্পারিজন এগুলোই না। এবার আমরা বডি প্যারাগ্রাফে যাব। তো বডি প্যারাগ্রাফে আমরা কি আলোচনা করব আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ওই যে আমরা যে বলছিলাম না যে একটা হচ্ছে ডাউনওয়ার্ড আর বাকি দুইটা হচ্ছে আপওয়ার্ড। আপওয়ার্ড দুইটা একসঙ্গে বর্ণনা করব, আর ডাউনওয়ার্ডটাকে একসাথে বর্ণনা, আলাদাভাবে বর্ণনা করব। দুইটা প্যারাগ্রাফ লিখবো, যেটা গরিব সেটা করবো আগে, যেটা ধনী সেটা করব পরে। মানে অর্থাৎ আমরা কি করব, দুইটাকে আলাদা করব। তো এখন আপনাদের কাছে এটা হচ্ছে বলে রাখা, সবসময় যেটাতে বেশি লিখতে পারবেন প্রথম প্যারাগ্রাফটা যেন একটু বড় হয়। যদি আমাদের ইনফরমেশনের অভাব থাকে, সমানভাবে অনেক সময় মিলে না, এজন্য একটা প্যারাগ্রাফ প্রথমটা যেন একটু বড় হয়, তাহলে দেখতে ভালো লাগে।
তাহলে দেখেন এখন আমি যদি একটু বড়টা লিখতে চাই তাহলে আমি কোন পাশেরটা আগে লিখবো? আগে কি ডাউন লিখবো না আপ লিখবো? আগে আমরা লিখবো আপ লিখবো, আপওয়ার্ড। কারণ আপওয়ার্ড হচ্ছে দুইটা দেশকে, আপওয়ার্ড হচ্ছে দুইটা দেশ, একটা হচ্ছে আপওয়ার্ড, একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে জার্মানি, দুইটা দেশ। আর ডাউনওয়ার্ড হচ্ছে শুধু ফ্রান্স, ফ্রান্স হলো গরিব হয়ে গেছে ফ্রান্স, এটা হলো ডাউনওয়ার্ড। তাহলে আমরা প্রথমে ইউকে এবং জার্মানিকে নিয়ে আমরা আলোচনা করব। যখন আমরা আলোচনা করব তখন আমরা ধরেন একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন এটা হচ্ছে মনে করেন রহিম, হ্যাঁ এটা রহিম, আর এটা হচ্ছে যে করিম, এটা হচ্ছে করিম। মনে করেন করিম 100 মিটার দৌড় দিচ্ছে, রহিম 100 মিটার দৌড় দিচ্ছে, দুজন দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আপনি রহিম আর করিমের কথা আলাদা আলাদা বলা দরকার নাই যে করিম একজন ভালো ছেলে, হ্যাঁ করিম হচ্ছে নিয়মিত স্পোর্টস করে, হ্যাঁ করিম 100 মিটার দৌড় দিচ্ছে। আবার একই কথা যদি বলেন রহিম একজন ভালো ছেলে, রহিম নিয়মিত ব্যায়াম করে এবং রহিম 100 মিটার দৌড় দিচ্ছে, এটা বলার দরকার নাই, আলাদা আলাদা বলার দরকার নাই। একসঙ্গে বলবেন রহিম এবং করিম দুজনই ভালো ছেলে এবং তারা নিয়মিত স্পোর্টস প্র্যাকটিস করে এবং তারা 100 মিটার দৌড়ের জন্য রাজি আছে। তাহলে আপনার দুই কথা কি বারবার বলার দরকার আছে? এক ঢিলে দুই পাখি মারা যাচ্ছে না? বিষয়টা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট রাইটিং এ। আর যদি আপনি এই ইনফরমেশনকে যদি আপনি সামারাইজ না করতে পারেন তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। এই জন্য আমি যেটা বললাম এটাকে বলা হয় ডুয়াল মেথড, একসঙ্গে দুইটা দেশের বর্ণনা করে যাবেন। তাহলে কিভাবে করব একটু খেয়াল করে দেখেন। আচ্ছা এটা এখানে চালাকি আছে। দেখেন আমরা শুরু করতেছি হচ্ছে যে ইউকে আর জার্মানি, যেটা এটা আমরা আগে শুরু করতেছি, ইউকে আর জার্মানি যেহেতু এগুলো রাইজিং ট্রেন্ড। ওকে তাহলে দেখেন আমরা শুরু করি, কিভাবে বাক্যটা লিখি আমরা। Based on the given figure, based on the given figure বা based on the data, based on the আচ্ছা আমি একটু স্মার্টলি লিখে দিচ্ছি আপনাদের, based on the data presented in the সুন্দর লাগে কিন্তু এটা পড়লে সুন্দর লাগে, এক্সামিনার দেখে বলবে যে না আপনি সুন্দর একটা লেখার স্টাইল আছে, হ্যাঁ কথা বলার ধরন আছে কিন্তু। Based on the data presented in the figure, it can be clearly observed that in 2005 the recycling rates of the UK and Germany were nearly 35 and 20 respectively. একসঙ্গে বলে দিছি, দেখছেন একসঙ্গে কিভাবে বলছি, দুই বাক্য একসাথে বলে দিছি যে রিসাইক্লিং রেটস ইন দ্য ইউকে এন্ড জার্মানি ওয়ার নিয়ারলি 35 এবং 20 টাকা। ওই যে আমরা বলছিলাম না যে রহিমের কাছে 10 টাকা আছে, করিমের কাছে 20 টাকা আছে, আমরা আলাদা আলাদা বর্ণনা করব না, আমরা বলবো রহিম এবং করিমের কাছে যথাক্রমে 20 এবং 10 করে আছে। এরকম এক বাক্য দিয়ে দুইটা ইনফরমেশনকে একসাথে কভার করে দেওয়া, এক ঢিলে দুই পাখি মারা। তাহলে দেখেন এই যে, তাহলে আমরা আলোচনা করলাম কোনটুকু, এই ইনফরমেশনটুকু আমরা আলোচনা করলাম। এই কলা পাতা জার্মানি 20%, আর লাল যেটা ফ্রান্স সেটা হচ্ছে 50%, আর এটা হচ্ছে 35%। তাহলে আমরা আলোচনা করতেছি যেগুলো রাইজিং ট্রেন্ড সেগুলো নিয়ে, অর্থাৎ ইউকে এবং জার্মানি নিয়ে। তাহলে ইউকে হচ্ছে ব্লু যেটা সেটা হচ্ছে ইউকে, আর যেটা কলা পাতা সেটা হচ্ছে জার্মানি। তাহলে জার্মানি আর হচ্ছে যে ব্লুটা আর হচ্ছে ইউকেটা হচ্ছে কত, 33 এবং 20 যথাক্রমে, এটাই আমরা বলছি। বলার পরে এই দুইজন কোথায় গিয়ে, না এটা কোথাও গিয়ে মিলিত হয় নাই, জাস্ট এটুকুই আমরা প্রথম বাক্যটা লিখলাম, যে শুরুটা করলাম আর কি, শুরুটা এভাবে করতে হবে। এরপরে লিখছে যে জার্মানিজ রেট ইনক্রিজ শার্পলি থ্রু আউট দ্য পিরিয়ড এক্সিডিং ফ্রান্স রেট ইন 2009 and reaching almost 60% at the end of the period। একদম শেষ করেছে এক লাইনেই, বলছে জার্মানির রেটটা ইনক্রিজ করছে শার্পলি, আস্তে আস্তে আস্তে, থ্রু আউট দ্য পিরিয়ড, একদম সারা বছর ব্যাপী তারা কি করছে, চেঞ্জ করছে, এক্সিডিং ফ্রান্স রেটস, ফ্রান্সের রেটকে ছাড়াইয়া যাইয়া, এক্সিডিং ফ্রান্স রেট। অনেকেই আপনারা বলতে পারেন যে স্যার এই কমার ব্যবহারটা আমরা বুঝতেছি না, এখানে একটা আইএনজি দিয়ে কমা দিয়েছেন, এটা কিভাবে দিলেন, কিভাবে কি, এটা কোন নিয়ম, এটার উপরে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আপনাদেরকে আমি শেয়ার করব। জাস্ট এভাবে মুখস্থ করে ফেলতে হইব জার্মানিজ রেট, কিন্তু এটা আমি আপনাদেরকে শেয়ার করব যাতে আপনাদের মনে কোনো গাবলা না থাকে, মনের ভিতরে যেন কোনো চাপ না থাকে যে স্যার এখানে আইএনজি দিবেন কিভাবে, এটা কোন নিয়ম, কোন গ্রামার, কি 7 ব্যান্ডের বাক্য কিভাবে হয়েছে কি, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট আগে একটু আলোচনাটা বুঝাই নিচ্ছি আপনাদেরকে।
জার্মানির রেট ইনক্রিজ করছে শার্পলি থ্রু আউট দ্য পিরিয়ড, এক্সিডিং ফ্রান্স রেটস ইন 2009 and reaching almost 60% at the end of the period. এখানে যে লাভ দিয়ে যে ইনফরমেশন গুলো যে করলাম আমরা, যে হঠাৎ করে লাভ মারে 9 চলে আসলাম, 9 থেকে লাভ দিয়ে চলে গেলাম এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এটাই বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। দেখেন আমরা আলোচনা শুরু করলাম হচ্ছে ফ্রান্স আর কি বলে ইউকে আর জার্মানি, আর আলোচনা প্রথম বাক্যটা লিখলাম যে শুরুর দিকে তারা এত এত ছিল। তো ইন দ্য মিন টাইম জার্মানি কি করছে, 2009 সালে ছিল 40%, নাকি কোনটা জার্মানি কত ছিল, কি বলে ইউজি জার্মানি 20% থেকে 2009 সালে কি হয়েছে, এই যে 2009 সালে গিয়ে কত হয়েছে 30%, 20 থেকে 2009 সালে 30%। এরপরে এট দ্য এন্ড অফ দ্য দিয়ে কত হয়েছে অলমোস্ট 60%। মানে আলাদাভাবে ভেঙে ভেঙে বলার দরকার নাই যে 2007-এ ছিল এত পার্সেন্ট, 2009-এ ছিল এত পার্সেন্ট, 2010-11 এত সালে বলার দরকার নাই। বলবেন যে জার্মানির যে ইয়াটা মানে যে ওদের যে পার্সেন্টেজটা সেটা আস্তে আস্তে বেড়ে গেছে, এটা 2009 সালে গিয়ে এত হয়েছিল এবং এটা এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দেখা গেছে এটা প্রায় 60% হয়ে গেছে। এই কথাটাই লিখতে হবে। তো এই কথাটা আমরা এখানে কিভাবে লিখছি দেখেন তো, এই যে জার্মানিস রেট ইনক্রিজড শার্পলি থ্রু আউট দ্য পিরিয়ড, শার্পলি মানে হচ্ছে যে কিঞ্চিত ভাবে আস্তে আস্তে বাড়ছে, থ্রু আউট দ্য পিরিয়ড এক্সিডিং ফ্রান্স রেটস ইন 2009। আচ্ছা দেখেন এখানে একটা চালাকি বুদ্ধি, জার্মানির কথা বলছে আবার এখানে এক্সিডিং ফ্রান্স রেট, ফ্রান্সের রেটকে ছাড়াইয়া দেয়া, বলে নাই যে কত পার্সেন্ট বাড়ছে, বলছে যে ওই সময় গিয়া ফ্রান্সকে ওভারটেক করছে। ফ্রান্সকে কিভাবে ওভারটেক করলো দেখেন, জার্মানি তো জার্মানি কোনটা, কলা পাতা রঙেরটা হচ্ছে জার্মানি, কলা পাতা রঙেরটা হচ্ছে জার্মানি। জার্মানি যে এইখানে গিয়া যে এই যে এইখানে গিয়া যে 2009 সালে গিয়া কারে ওভারটেক করছে, এই যে লাল যেটা এটা তো হলো ফ্রান্স। ফ্রান্সের দেখেন উন্নতি ছিল, আস্তে আস্তে অবনতি হয়ে গেছে, আস্তে আস্তে নিচে নামছে, গরিব হয়ে গেছে, মানে ওর যে রিসাইক্লিং এর যে পার্সেন্টেজ সেটা কমায় দিছে। আর তখন ওই সময় গিয়া 2009 সালে গিয়া জার্মানি কি করছে, ফ্রান্সকে হারাইয়া দিয়া এক্সিট করে উপরে উঠে গেছে। এই কথাটাই কম্পেয়ার, এই কম্পেয়ারটাই এখানে বলছে, বর্ণনাটা করছে কিভাবে, যে 2009 সালে এক্সিডিং ফ্রান্স রেট, ফ্রান্সের রেটকে এক্সিড করছে। এক্সিড মানে কি করা, বা মানে ছাড়াই দেওয়া, অনেক সময় বাংলা আসে না আমাদের, অতিক্রম করা, অতিক্রম করা। এক্স্যাক্টলি, ভেরি নাইস ওয়ার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং দি ওয়ার্ড। তো এটা অতিক্রম করছে, তো এখানে এটাই বলছে যে অতিক্রম করছে এক্সিডিং ফ্রান্স রেট ইন 2009 এন্ড রিচিং অলমোস্ট, এখানে আইএনজি যুক্ত, এটা হলো জেরান্ট বলে, তাহলে রিচিং অলমোস্ট 60% এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে এইটুকু দিয়া আমরা অলরেডি কি জার্মানির ব্যাখ্যা কি দেওয়া হয়ে গেছে না, একদম শেষ পর্যন্ত চলে গেছে না এক লাইনেই, এবং সঙ্গে একটা কম্পেয়ার কইরাও গেছে, মানে জার্মানির একটা খুঁচা মারা গেছে, নাকি সরি ফ্রান্সকে একটা খুঁচা মারা গেছে 2009 সালে। অর্থাৎ আমরা বলছি যে জার্মানি এত সালে এত ছিল, জার্মানি 2009 সালে ফ্রান্সকে একটা খুঁচা মাইরা ফ্রান্সকে ছাড়াইয়া দেয়া লাস্টে সাইডের মতো চলে গেছে। তার মানে আমাদের কিন্তু ফ্রান্স কিন্তু কাহিনী শেষ, ফ্রান্স নিয়ে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, মেইন কথা শেষ বলা, আর কোনো ফ্রান্স নিয়ে কোনো কথা হবে না। এবার তাহলে বাকি থাকে কোনটা, ইউকে। কারণ আমরা আলোচনা শুরু করছি ইউকে, এই প্যারাগ্রাফটার নাম কি, এটা হচ্ছে ইউকে আর জার্মানির প্যারাগ্রাফ, রাইট? এই যে প্যারাগ্রাফটা ছিল এটা হলো ইউকে আর জার্মানির প্যারাগ্রাফ ছিল। এই যে বেসড অন দা ফিগার যে প্যারাগ্রাফটা, এটা হলো জার্মানির প্যারাগ্রাফ। এই যে বেসড অন দা ডেটা ইন দা ফিগার ইট ক্যান বি ক্লিয়ারলি অবজার্ভ দ্যাট ইন 2000, কিন্তু এখানে আমরা লিখি নাই যে এটা ডাউনওয়ার্ড আপওয়ার্ড, এটা লাস্টে আমরা লিখে দিছিলাম, এজন্য বেশি বাড়াই নাই বাক্যটাতে। একবার ডাইরেক্ট টু দা পয়েন্টে আমরা লিখছি যে ইট ক্যান বি ক্লিয়ারলি অবজার্ভ দ্যাট ইন 2005 the recycling rates of the UK and Germany were nearly at a percent. Germany's rate increased sharply throughout the period, exceeding France rate in 2009 and reaching almost 60%. Almost বলছি, 60% কিন্তু আমরা নাম লাগায় বলি নাই, অলমোস্ট বলছি। যদি এই অলমোস্ট এর কারণে আপনি নাম্বার পাবেন, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? অলমোস্ট দেখেন এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, আমি কি লিখছি যে 2015 আমরা লিখি নাই, কিন্তু 2015 এর আমরা কি করছি, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড মানে 2015, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। এবার দেখেন ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে the percentage of the recycled waste in the UK grew to 40%, গ্রু করছে মানে বাড়ছে,
বাইরে কত হয়েছে? grew to 40%, 40% এর দিকে বাড়ছে in the year 2007 and then remained constant until 2009. 2009 সাল পর্যন্ত কি ছিল? কনস্ট্যান্ট ছিল, মানে একেবারে চেঞ্জ ছিল, আনচেঞ্জড ছিল 2007 পর্যন্ত। এই কথাটা আমরা কিভাবে লিখলাম দেখেন, ইউকে, এই যে ইউকে এর কথা বলছিলাম আমরা, এই যে ইউকে, ইউকে হচ্ছে এই যে এটা ইউকে। তাহলে আমরা বলছিলাম যে ইউকে আর জার্মানিতে তোমরা শুরু করছিলাম প্রথমে, যে ইউকে ছিল 33%। তাহলে ইউকে 33% থেকে গিয়া 2007 সালে কত হয়েছিল? 7 সালে গিয়া হয়েছে 40%। 40% হওয়ার পরে এটা 2 বছর স্টিডি ছিল। 2 বছর মাথা বলে কি 2 বছর পাগল ছিল। মানুষই বলে বাংলাদেশে অনেকেই যে এই কথা শোনার পরে আমি 2 বছর পাগল ছিলাম বা 2 দিন পাগল ছিলাম। তো এরা হচ্ছে কি যে এই যে ফ্রান্সের যে ইয়েটা, সরি ইউকের যে ইয়েটা, মানে 2007 সালে এসে কত হয়েছিল, যেটা 40% এর নাম ছিল, 40% থেকে 2 বছর পর্যন্ত, এটা 2009 সাল পর্যন্ত না, 2010 সাল পর্যন্ত ধরা যেতে পারে, এটা ছিল স্টিডি ছিল, মানে আনচেঞ্জড ছিল। এরপরে তারা হচ্ছে যে হঠাৎ করে বাড়া শুরু করলো, 2011 সালে গিয়া হইলো 55%, আর 2015 সালে গিয়া হলো 60% ছাড়াই গেছে এবং ফাস্ট হয়ে গেছে। এই কথাটাই আমাদের বলতে হবে। বাংলাটা কি সবাই বুঝতে পারতেছেন? একটা গ্রাফ এইভাবে খেলা করবে, এইভাবে কথা বলবে। লেখার কৌশলটা হচ্ছে এরকম। এখন আমরা দেখেন সেন্টেন্সে আমরা যাচ্ছি, এবার সেন্টেন্সে যাচ্ছি। দেখেন এখানে সেন্টেন্সটা হলো এরকম, ওইটুকু তো বুঝছিলেন যে ইন দ্য মিন টাইম দ্য পার্সেন্টেজ অফ recycled waste in the UK grew to 40% in 2007 and then remained constant until 2009. However, যাই হোক না কেন, এই যে however কেন জানেন? however দেওয়ার চালাকি বুদ্ধি হচ্ছে যখন আপনি কোনো কিছু যখন কমে যায় আবার হঠাৎ করে যখন বেড়ে যায় তখন হয়তো নেগেটিভ ইনফরমেশন, তখন সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। যখন কন্ট্রাস্ট থাকবে তখন আপনি however দিবেন। ধরেন আপনি বলছেন যে মিস্টার ডেভিড ইজ এ ভেরি গুড ম্যান, however he sometimes he get up late in the morning. সে সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে দেরিতে ঘুম থেকে ওঠে, অলস, he is an idle person. So idle person, একটা মানুষ ভালো মানুষ হইতে পারে কিন্তু সে অলস হইতে পারে। অলস হওয়া খারাপ না, কিন্তু এটা বদ অভ্যাস। তো এইজন্য আমরা যখন এরকম কোনো কিছু বলবো however বলবো। তাহলে আমরা দেখলাম যে 2 বছর কনস্ট্যান্ট ছিল। তো 2 বছর কনস্ট্যান্ট ঘুমাইছিল ঠিক আছে, কিন্তু ঘুম থেকে উঠে আবার কি হয়েছে? দৌড় দিছে ফর এক্সাম্পল। তো 2 বছর কনস্ট্যান্ট ছিল 7 থেকে 9 পর্যন্ত, কিন্তু এরপরে হাওয়েভার এটা বাইরে গেছে এবং কি বাইরে গিয়ে এটা অনেক ফাস্ট হয়ে গেছে। যখন ফাস্ট হয়ে যায় তখন সেটাকে একটা কন্ট্রাস্ট ইনফরমেশন, সেটাকে তখন হাওয়েভার দিতে হয়। হাওয়েভারের ব্যবহার কি, এটা কি আপনাদের নতুন করে কি বলতে হবে? লিঙ্কিং ওয়ার্ডস এর যে ক্লাসটা নিছি আপনাদেরকে ইউটিউবে একটু দেখবেন যে লিঙ্কিং ওয়ার্ডস ইন আইএলস। তো লিঙ্কিং ওয়ার্ডস এর ক্লাসটা আপনারা দেখে নেবেন। লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টরস কোহেসিভ ডিভাইসের, এটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। যদি আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি না দেখেন তাহলে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকেই বলবো যে ইউটিউবের ভিডিওগুলো দেখেন। তো ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এইটার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন, বারবার দেখবেন, ভিডিও অন করে রাখবেন, রান্না করবেন আর প্রয়োজনে যারা রান্না করেন বাসায়, রান্নার সময় ভিডিও অন করে আপনি শুনবেন কথাগুলো, স্পিকিং এটা শুনবেন। এই যে আমি যে উদাহরণগুলো দিই স্পিকিং এ, কথাগুলো শুনবেন, তাহলে আপনাদের কাজ হবে। তাহলে ইউরেকার যে ইয়েটা আপনারা এটা যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনি আপনার কি দরকার, রাইটিং এর দরকার, রাইটিং এর হেল্প দরকার, আপনার রাইটিং এর হেল্প দরকার। রাইটিং এর যে রাইটিং এ দেখতে পাচ্ছেন এই যে আইএলস রাইটিং, এই যে আইএলস ট্রিক্স, তারপর যে আইএলস গ্রামার, এরকম আছে না? আপনি আইএলস রাইটিং এ ক্লিক দিবেন। রাইটিং এ ক্লিক দিয়ে দেখবেন যে এখানে লিঙ্কিং ওয়ার্ডস এর ক্লাস আছে। দেখেন এই যে বাট মাইজার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কিং ওয়ার্ডস এর ক্লাস আছে। আপনারা অনেকে বলতে পারেন যে স্যার রাইটিং এর আইডিয়া গুলো স্যার কি রকম, মানে কোন ধরনের প্রশ্ন আসে এবং রাইটিং এর আইএলস এর এসে কোন কোন ধরনের বিষয়গুলোকে কভার করে। এই যে ইমপ্রুভিং অল আইডিয়াস ইন রাইটিং টাস্ক 2, এই যে ক্লাস দেওয়া আছে ইমপ্রুভিং অল আইডিয়াস ইন রাইটিং টাস্ক 2। আপনারা যদি এই ভিডিওগুলো যদি না দেখেন আমার ভরসায় বসে থাকবেন না। আমি আপনাদের জন্য ভিডিও বানাইছি যাতে আপনার কোনো কিছুর অভাব না থাকে, চ্যানেলের মাধ্যমে কিছুটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই যে আর এই যে লিঙ্কিং ওয়ার্ডস, হাউএভার এর ব্যবহারটা আমি কেন দিলাম, এটা রাইটিং টাস্কে এত দরকার, এই ক্লাসটা করলে আপনি কিন্তু বুঝে যাবেন। প্যারাফ্রেজটা যে আমরা একটু আগে যে রাইটিং টাস্ক 1 এর
ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করলাম না, তারপর অনেক সময় আমরা 2007 লিখি না, 2015 লাস্ট ইয়ার যেটা সেটা লিখলাম না, লিখে বললাম কি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। কেন? প্যারাফ্রেজ করলাম। এগুলো আপনাদের শিখতে হবে, যে ইমপ্রুভিং অল আইডিয়াস ইন রাইটিং টাস্ক 2। এই যে আইএল জেনারেল ট্রেনিং যারা পড়বে, এই যে পাই চার্ট, কিছু কিছু ক্লাস এগুলো আপনি ইউটিউবে দেখবেন, একবার জায়গায় দুইবার দেখবেন, নাহলে আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না। পরীক্ষার সময় ভালো করতে গেলে বিভিন্ন ওয়েতে আপনাকে আগাইতে হবে। এবার দেখেন, এবার হচ্ছে যে আমরা টাস্ক 1 এর বাকি অংশটুকু আমরা সলভ করতে যাই। তো লাইন গ্রাফ প্রপারলি একবার শিখলে দেখবেন যে সবকিছু পারবেন ইজিলি। তাহলে এবার দেখেন, তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি যে হাউএভার দিয়ে আমরা কি করব, ইনফরমেশন যখন ঘুরে যায়, তথ্য যখন বিপরীতমুখী হয়, তখন আমরা হাউএভার ইউজ করব। হাউএভার ইউজ করলাম, এটা একটু মার্ক করে রাখি যাতে করে আচ্ছা, however, during 2009 and 2011 it experienced a rapid surge. আমাকে সাজিদ বলছিল, স্যার ভোকাবুলারি গুলোতে স্যার আপনি বলছিলেন ভোকাবুলারি আমি কিভাবে শিখবো, ভোকাবুলারি লিস্টটা দেওয়ার দরকার নাই, আপনাকে 10 মিনিট গাড়ি চালায় দেখাইতে হবে, গাড়ি যন্ত্রপাতি নাম আপনারা জিগাবে না। বুঝতে পারছেন? ধরেন আপনি যদি একটা গাড়ি চালানোর পরীক্ষা দেন, আপনাকে 10 মিনিট রাস্তায় গাড়ি চালায় দেখাইতে হইব, এটা হচ্ছে পরীক্ষা। তো আপনি যদি রাস্তায় নিয়ে যদি কোন জায়গায় ব্রেক ধরতে না পারেন টাইম মতো, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি প্র্যাকটিক্যালি যখন এক্সাম্পল গুলো দিচ্ছি, যখন আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাসের মধ্যে দেখে নেন যে স্যার কি ইউজ করতেছে। এই যে স্যার ইউজ করলো আপনাদের রেপিড সার্চ। রেপিড সার্চ মানে হলো ড্রামাটিক ইনক্রিজ। আচ্ছা, রেপিড সার্চের বাংলাটা লিখে দিচ্ছি, ড্রামাটিক ইনক্রিজ। আচ্ছা, এটা কি বাংলা নাকি ইংলিশ? এটা তো ইংলিশই। রেপিড সার্চ মানে হলো ড্রামাটিক ইনক্রিজ, মানে হচ্ছে যে যুগান্তকারী পরিবর্তন, অনেক বেশি বেড়ে যাওয়ারে বলা হয় রেপিড চেঞ্জ। টু মোর দেন 50% and continued with a gradual increase. গ্র্যাজুয়াল ইনক্রিজ কন্টিনিউড করেছিল, এবং এটা কন্টিনিউড মানে অতীতকাল, 2015 সাল অতীত হয়ে গেছে, and continued with the gradual increase to over 60% in 2015. এখানে in 2015 লেখছি, কারণটা কি জানেন? কারণ একবার তো আমরা লিখছিলাম যে ওভার দা, এবার লিখছিলাম না এট দা এন্ড অফ দা পিরিয়ড। এই দেখেন, একবার লিখছিলাম যে থ্রু আউট দা পিরিয়ড এক্সিডিং ড্যাশ ড্যাশ এট দা এন্ড অফ দা পিরিয়ড। এখন আপনি যদি আবারও লেখেন এট দা এন্ড অফ দা পিরিয়ড, তাহলে তো রিপিট হয়ে গেল। এজন্য একবার লিখবো এট দা ইন 2015, আবার লিখবো এট দা এন্ড অফ দা পিরিয়ড। একবার লিখবো এট দা বিগিনিং, আবার লিখবো 2005, মানে সবকিছু মিলাই দিলে লিখবো। আপনি যদি প্রত্যেক লাইনে লাইনে লেখেন ইন 2005 ইন 2005 ইন 2005, তাহলে কিন্তু হবে না। যত পারবেন একটু ভিন্নতা নিয়ে আসবেন। হ্যাঁ, এখন মনে করেন আপনার 5টা গেঞ্জি আছে, আপনি 5টা গেঞ্জি গায়ে দিবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি 5টা 5 দিন নিয়ে গায়ে দেন সপ্তাহে, দ্যাটস ফাইন। আপনি হয়তো বা প্রতি মাসেই আপনি সবগুলোই পড়বেন, আপনি 3বার করে পড়বেন, বাট 3বার করে পড়লেও যেন বোঝা না যায় যে একটা জিনিস কালকে পড়ছেন আজকে আবার ওইটাই পড়ছেন, এরকম যেন না হয়। যেমন আমি আমার কর্মসূত্রে যখন আমি অফিসে যখন যাই, আমি কখনো এক ড্রেস 2 দিন পরি না, কারণ এইটাও একটা স্মার্টনেস। অফিসে আপনি যদি একটা ড্রেস যদি 2বার পরে যান, তাহলে আপনি নিশ্চিত ওই ড্রেসটা আপনি ধন নাই, সেম ভাবে ছিল। আর একটা আমাদের নিয়ম হলো এক ড্রেস একবার পরলে ওটা ধুইতে হইব, নাহলে আপনার ওটা হলো না। আমি যেটা করি যে একটা গেঞ্জি একবার গায়ে দেই, গায়ে দিয়ে ওটা হলো ইয়ের ভিতরে রেখে দেই, গার্বেজ ব্যাগ বা বালতির ভিতরে রেখে দেই আলাদাভাবে, রেখে আরেকটা পরি, ওটা গালতির ভিতরে দিই। কারণ আমাদের এখানে যে জামা কাপড় ধোয়া অনেক ইজি। আমি জাস্ট কি করি, 1 বস্তা জামা কাপড় আমি জাস্ট ভিতরে ঢুকাই দিই, ভিতরে ঢুকাই দিলে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়, এটা করতে হবে, এটা সার্কুলার ওয়েতে কাজ করতে হবে, যাতে অফিসের বসে বলে তাই তো তোমার ক্যাপটা অনেক সুন্দর। মানে আমি এক একদিন এক একটা ক্যাপ পরে যাই, যখন যেই গেঞ্জি পরি, যেমন লাল গেঞ্জি পরছি লাল ক্যাপ পরছি, আমি যদি নীল গেঞ্জি পরতাম তাহলে নীল ক্যাপ পরতাম। ক্যাপের দাম কম কানাডাতে। আপনারা ভাইবেন না স্যার ধনী মানুষ, স্যার অনেক ক্যাপ কিনছে, ক্যাপের দাম বেশি না। ঠিক আছে, তাহলে দেখেন এলো স্মার্টনেস। তো আইএলস এ আপনার লিঙ্কারই আছে ধরেন 50টা, আপনার কি লিঙ্কার কি এত কি লিঙ্কার আপনার জানা আছে, আপনি ওগুলোই ঘুরাই ফিরাই লিখবেন, বাট একটু পালা বদল করে লিখবেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে আবার লাইন গ্রাফের আলোচনায়। তো লাইন গ্রাফের আলোচনায় হাওয়ার দিয়ে আমরা বাক্যটা কি করলাম যে ইট এক্সপেরিয়েন্স ইন ডিউরিং দা 2011 ইট এক্সপেরিয়েন্সড। শুনেন আরেকটু বলি, যখন কোনো লিঙ্কার থাকবে শুরুতে, লিঙ্কারের পরে আমরা কমা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং ডিউরিং হচ্ছে একটা প্রিপজিশন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, কমা দিতে হবে। যদি কেউ কমা না দেয় তাহলে কিন্তু তার ভুল হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা এখানে লিখছিলাম যে যদি আমরা কোনো বাক্যের মধ্যে এভাবে শুরু করি
যে ইন 2010, আচ্ছা আমরা এরকম এই যে দেখতে পাচ্ছেন শুরুর দিকে, based on the data presented in the figure it can be clearly observed that in 2005, এই যে ইন এটা প্রিপজিশন না, তাহলে প্রিপজিশন দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে কমা দিতে হবে, in 2005 কমা। তাহলে however দিয়ে আমরা কি করলাম, বললাম যে it experienced a dramatic increase অথবা rapid surge to more than 50%, কত সালে 2009 থেকে 2011 এর মধ্যে এটা হয়েছে, মানে উল্লেখ করে দিয়েছে 2009 থেকে 2011 এর মধ্যে এটা 50% হয়ে গেছে এবং কন্টিনিউড করেছিল এবং এটা চালিয়ে গেছিল, তাদের বৃদ্ধির যে বিষয়টা এটা চালিয়ে গেছিল এবং এটা 60% এর উপরে বেড়ে গেছে 2015 সালে। তাহলে এইটাই আমরা এই প্যারাগ্রাফের মধ্যে ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 60 এর উপরে চলে গেছে, যে ইউকে, এটা তো ইউকে, তাহলে ইউকেটা হলো 60 এর উপরে চলে গেছে। দেখেন ইউকে শুরু হয়েছিল 33 দিয়া, এরপরে এখানে 7 সাল পর্যন্ত কি হয়েছে, কনস্ট্যান্ট ছিল, 40 এর মধ্যে কনস্ট্যান্ট ছিল, এরপরে গিয়ে কি হয়েছে, এটা বেড়ে গিয়ে কত হয়েছে যে মোর দ্যান 50%, কত সালে 2009 থেকে, এই যে 2009 থেকে 11 এর মধ্যে, এই যে 9 থেকে 11 মনে করেন এইটুকু, 9 থেকে 11 এর মধ্যে 50% এর ওভার 50%, মানে আমরা যদি বলি 55% অলমোস্ট, সেটাও নাইস, অলমোস্ট 55%, এবং সেটা কন্টিনিউ করেছিল গ্র্যাজুয়ালি। দেখেন গ্র্যাজুয়ালি এরকম করে না, কিন্তু গ্র্যাজুয়ালি এটা কি করছে, বেড়ে গেছে এবং এটা ওভার দা 60% এর বেশি এটা ছিল, বেড়ে গেছে 60%। তো এইভাবেই আমরা কি করলাম, এটা সমাপ্ত ঘোষণা করলাম। তাহলে আমরা আলোচনা অলরেডি করে ফেলছি ইউকেটাকে নিয়ে এবং জার্মানিকে নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন বাকি থাকে শুধু ফ্রান্স। তো ফ্রান্স দিয়ে আমরা কি করব, আরেকটা প্যারাগ্রাফ আমরা লিখবো ফ্রান্স দিয়া। তো এটা যখন আমরা লিখবো তখন এটা জিনিসটা আমরা খেয়াল রাখবো। ছোট প্যারাগ্রাফ দেখেন, অন দ্য আদার হ্যান্ড in early 2005 the recycling rate of France 50%, এটা আমরা লিখি নাই, কত পার্সেন্ট আমরা লিখি নাই, is 50% লিখি নাই, লিখছি the recycling rate of, আচ্ছা 50% বাদ দেন, মনে মনে বাদ দেন এটা, তাহলে কি হয় দেখেন বাক্যটা পড়ে দেখেন, the recycling rate of France was the highest one among these three countries। এটা লিখলেও কিন্তু বাক্য হয়ে গেছে, কিন্তু আমরা এখানে 50% দিছি, একটা ব্র্যাকেটের ব্যবহার এক্সামিনারকে দেখালাম। এক্সামিনার খুশি হবে যে আপনি ফার্স্ট ব্র্যাকেটের সঠিক ব্যবহারটা জানেন। যখন আমরা বলছি রিসাইকেল রেট অফ ফ্রান্স, সাইডে যদি লিখে রাখেন 50%, তাহলে এক্সামিনার সহজেই বুঝতে পারবে যে সে ইন্ডিকেট করতে পারছে যে ফ্রান্সের পার্সেন্টেজটা কত। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম, দ্য রিসাইক্লিং রেট অফ ফ্রান্স 50% ওয়াজ দ্য হাইয়েস্ট ওয়ান among these three countries. Nevertheless, it dramatically declined to 30% in 2013. Dramatically declined. Dramatically কিভাবে ডিক্লাইন হয়েছে 13 এ দেখেন, 2013 সালে এটা ড্রামাটিকলি ডিক্লাইন হয়ে 30% হয়ে গেছে। কিভাবে 30% হয়েছে, এই যে দেখেন, এই যে ড্রামাটিকলি ডিক্লাইন, দেখেন 50 থেকে ড্রামাটিকলি আস্তে আস্তে গিয়ে একেবারে নেমে গেছে। এখানে কোথায় 2013 সালে গিয়া কত হয়েছে, 30%। এখানে বাড়তি কথা বলা দরকার নাই যে এটা আস্তে আস্তে বাড়লো, আস্তে আস্তে কমলো, 2007 গিয়ে এই হলো, 8 গিয়ে এই হলো, 9 গিয়ে এই হলো, এটা কথা দরকার নাই। আপনি হ্যাঁ এখানে বলতে পারতেন যে 2009 সালে গিয়া এটা জার্মানি থেকে হারায় নিচে নেমে গেছে গা, কিন্তু এটা বলা দরকার নাই, এটা তো আগেই আপনি বলছিলেন, শুরুর দিকে তো আপনি বলছিলেন যে প্যাচ লাগাই দিয়েছিলেন না প্রথমেই জার্মানির সাথে আলোচনা করতে গিয়ে, যে জার্মানি ফ্রান্সকে ছাড়াই গেছে। তো যখন ছাড়াই গেছে তখন তো ধরাই দিয়ে গেছে, ওই ধরাই দেওয়ার কথা আর বলার দরকার নাই। একটা ধরা খাইছে আর একটা উপরে উঠছে, এই আর কি বিষয়টা, বুঝছেন। নরমালি জার্মানিটা বৃদ্ধি পাইছে, আজ এটা ফ্রান্সটা কমে গেছে, এই কথা আমরা আগেই বলছিলাম শুরুর দিকে প্রথম প্যারাগ্রাফে আমরা বলছিলাম না যে এক্সিডিং ফ্রান্স রেটস ইন 2009 রিচিং অলমোস্ট এত এত, এই আর কি। তাহলে দেখেন এরপরে আমরা যাচ্ছি হচ্ছে যে পরের লাইনে, nevertheless it dramatically declined to 30% in 2013। 13 এ এটা কি করছে, ড্রামাটিকলি ডিক্লাইন করছিল। দেন তারপর কি হয়েছে, দেন there was a growth of 10% in 2015। তারপরে এটা there was a growth of 10%, তারপরে there was a growth of 10%, 10% এর একটা গ্রোথ হয়েছিল, but France recycle rate was the lowest at the end of the time length। 10% বাইরে আগাইতে পারে নাই, ও সবার থেকে লাস্টের দিকে ছিল, সব থেকে নিচের দিকে ছিল। ফ্রান্স রিসাইক্লিং রেট ওয়াজ দ্য লোয়েস্ট এট দ্য এন্ড অফ দ্য টাইম লেংথ। দেখেন এই কথাটা যদি আপনি না লিখতেন, এই বার্ড দিয়া জোড়াতালি যদি না দিতেন, তাহলে 7 পাইতেন না।
কথাটা বোঝা যায় বুঝছি? আপনি যদি লেখেন যে দেন দেয়ার ওয়াজ এ গ্রোথ অফ 10% ইন 2015 তাহলে আপনার সেন্টেন্সটা 7 আসতো না। আবার বলছেন বাট ফ্রান্স রিসাইক্লিং রেট ওয়াজ দ্য লোয়েস্ট এট দ্য এন্ড অফ দ্য 10% যে বাড়লো, বাইরে আর কত হয়েছে? 30 এর জায়গায় 40 হয়েছে। এই যে বাড়লো, বাড়ার পরে এই যে 2013 থেকে 15 সালের মধ্যে এটা বাইরে হয়েছে 30 এর জায়গায় 40 হয়েছে। 40 হইলেও তো ও তো লোয়েস্টই আছে। তাহলে ওই লোয়েস্ট কথা আপনাকে প্রকাশ করে দিতে হবে। এখন এই অ্যাসেটা আপনি যদি এই রেখাটা যদি আপনি পড়েন, তাহলে পরে আপনি কোথাও আপনি এরকম পাবেন না যে মানে কোনো ইনফরমেশন মনে হয় যে বাদ দেই নাই, আমরা আলোচনার মধ্যে বাদ পড়ছে এরকম কোনো ইনফরমেশন নাই। সবই আলোচনায় আসছে এবং পরিষ্কার ভাবেই আমাদের এখানে আলোচনায় আসছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন। যথেষ্ট পরিমাণে আমরা কম্পারিশনও করছি যে হাইয়েস্ট লোয়েস্ট এগুলো কি, এগুলোই তো কম্পারিজন। এগুলো না দিলে কিন্তু হবে না। যদি কেউ একেবারে গদবাদা বর্ণনা করে যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি জার্মানি, ফ্রান্স এবং অমুক অমুক দেশ, জার্মানি শুরুতে এরকম ছিল, জার্মানি 2007 এত ছিল, জার্মানি 2009 এত ছিল, জার্মানি 2011 এত ছিল, এইভাবে বর্ণনা করা যাবে না। একেবারে সিকোয়েন্স মেনে বর্ণনা করা যাবে না। বর্ণনা করার সময় কি করতে হবে? একটার সাথে লাগাই দিতে হবে, কোন একটা ইনফরমেশনের সঙ্গে একটার সাথে লাগাই দিতে হবে। রহিম আর করিমকে একসঙ্গে দৌড় প্রতিযোগিতা করাইতে হইব। আপনি রহিমরে আগে দৌড় দেওয়াবেন, এরপর করিমকে দৌড় দেবেন না। যখন দৌড় দিবেন, দৌড় প্রতিযোগিতা কিভাবে হয়? দৌড় প্রতিযোগিতা যদি হয় একসঙ্গে হয়, পাশাপাশি হয়, তাহলে কম্পেয়ার করা যায় যে রহিম 2 ইঞ্চি দূরে আছে, করিম 3 ইঞ্চি আগে আছে, এটা বলতে হবে। আর আপনি যদি রহিমরে দৌড় দেন যে তুই আগে দৌড় দে, এরপরে করিমরে দৌড় দেওয়া দিচ্ছেন, এভাবে হবে না। আইএলটিএস এর এক্সামে আপনাকে সংক্ষেপ করতে হবে, এক কথা দুইবার লেখা যাবে না। তাহলে আমরা এই যে লিখলাম, এই যে লেখাটা আমরা মাত্র যে আলোচনা করলাম, এটা কত ওয়ার্ডের হয়েছে আমরা একটু চলেন দেখে আসি। এটা আমাদের হয়ে গেছে অলরেডি। যদি এখান থেকে আমরা দেখি আমাদের এটা অলমোস্ট মানে আমাদের 200 ওয়ার্ডস হয়ে গেছে গাইস। 250 ও 230 হয়ে যেতে পারে। টুলসে যাব আমরা, মাইক্রোসফট ওয়ার্ড কাউন্টে যাব, আমরা 270 ওয়ার্ড হয়ে গেছে, দেখছেন 2270। এখন এই 270 থেকে বাদ দাও, কি বলে আপনার বাদ দেন হচ্ছে যে ইয়েটা, যদি ওভারঅল থেকে যদি আপনি এইটুকু বাদ দেন যে ফ্রান্স ডাউনওয়ার্ড ট্রেন্ড এট দ্য বিগিনিং থেকে যদি এইটুকু যদি বাদ দেন, তাহলে কতগুলো ওয়ার্ড বাদ যায়? 48টা ওয়ার্ড বাদ যায়। তা 48টা ওয়ার্ড বাদ দিলেও 200 ওয়ার্ড হয়। অর্থাৎ আপনারা যদি ওভারঅলটা একটু ছোট করে লিখেন সমস্যা নাই, কিন্তু ট্রাস্ট মি, আমি যেই নিয়মে দেখাই দিলাম আপনাদেরকে, যদি খালি এই নিয়মটা আপনারা ফলো করেন না, তাহলে আমি 100% শিওর যে আপনি 270টা ওয়ার্ড যে কিভাবে লিখবেন আপনি টেরই পাবেন না। শুনেন, যারা মানে যারা প্রেমিক মানুষ, যারা প্রেম করে, যারা প্রেম করছে, প্রেমিকার সাথে বা মানে মনের মানুষের সাথে থাকলে বেশিক্ষণ সময় পার হয়ে যায়, কিভাবে যে পার হয়ে যায় সেটা টেরও পাওয়া যায় না। ঠিক আছে, সকাল থেকে দুপুর কিভাবে হয়ে যাবে, রাত কিভাবে হয়ে যাবে, 12টা কিভাবে বেজে যায়, আরে তখন এরকম হয়। যারা ছাত্র জীবনে যারা হোস্টেলের কোনো মেয়ের সাথে প্রেম করেছে বা করে, এরকম যদি থাকে কেউ, দেখা গেছে যে ছুটির দিনে বাইরে ঘুরতে 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 অনেক সময় পার হয়ে গেছে, আপনার 12টার দিকে হোস্টেল বন্ধ হয়ে যাবে। বা হলে জাহাঙ্গীরনগরের কথা বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রুকায় হলের মেয়ে ফর এক্সাম্পল, অথবা অমুক হল তমুক হল, যে কোনো জাহাঙ্গীরনগরের খালেদা হলের বা যে কোনো হলের একটা মেয়ে, ওই মেয়ের সাথে যদি কারো যদি প্রেম থাকে, তখন তার সাথে ঘুরতে ঘুরতে প্রেমিকার হলের ছুটি হওয়ার আগে 5 মিনিট আছে, ওই সময় দৌড় দিয়ে হলে ঢুকে, এরকম আছে। আইএলসে আপনি টেরও পাবেন না যে কিভাবে টাইম চলে যাবে। আপনি যদি শিখেন ভালোভাবে না, আপনার কাছে ইজি হয়ে যাবে, আপনি 300 ওয়ার্ড 400 ওয়ার্ড লিখে ফেলবেন, কারণ আপনার সব মাথার মধ্যে গিজ করবে নলেজ গুলো, আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তুমতারাকে আপনি লিখে ফেলবেন, কারণ আপনি জানেন যে কিভাবে লিখতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু দেখবো যে কম্পেয়ার করব যে রাইটিং এর যে যে কি বলে যে ভাইয়া ওভারভিউটা আরেকটু দেখা যাবে, লিখে নিচ্ছিলাম তো ওভারভিউ। স্ক্রিনশট দিবা নাকি? আমি তো এটা পাঠিয়ে দিব সবাইকে। আচ্ছা, জি জি, এখানে স্ক্রিনশট দাও। জি হয়ে গেছে। আর এইটুকু আরেকটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এইটুকু তো দিছিল না, এইটুকু এটা আমি লিখে ফেলছি। ওকে। তো এখন এই যে এই ফিগারটা, এই ফিগারের মতো আরেকটা ফিগার এখানে দেখো দেওয়া আছে, বা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এখানে এই যে এটা কিন্তু আরো ইজি,
খেয়াল করে দেখলেই কিন্তু সম্ভব। দ্য গিভেন দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডিমান্ড ফর এনার্জি এন্ড এনার্জি অ্যাভেলেবল। আচ্ছা, একটা হলো ডিমান্ড ফর এনার্জি মানে কি এনার্জির চাহিদা, আর এনার্জি অ্যাভেলেবল মানে কি সাপ্লাই। যেটা অ্যাভেলেবিলিটি মানে কি সাপ্লাই। তাহলে ডিমান্ড আছে কত আর সাপ্লাই আছে কতটুকু। ফসিল ফুয়েলস এর সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে কোথায় এটা ফ্রেডোনিয়া from 1985 to 2005 এটা দেওয়া আছে from আর টু। তাহলে আমাদের কি করতে হবে দেখেন আগেরটার মধ্যে প্রশ্নের মধ্যে কি ছিল between and তাহলে বিটুইন এন্ড থাকলে আমরা প্রশ্নেরটারে প্যারাফ্রেজ করে আমরা লাস্টে কি লিখি from আর টু লিখি, রাইট? আর যদি from আর টু দেওয়া থাকে তাহলে প্রশ্নেরটারে কি করব আমরা ঘোরায়া দিব, ঘোরায়া ফিরে দিয়ে দিব। তখন আমরা from আর টু কে আমরা কি করব বিটুইন আর এন্ড করে দিব। এই যে আমরা এখানে করছি অলরেডি। এই যে the provided line graph demonstrates information about the demand for energy and the energy derived from fossil fuels Fredonia over a period of 2 decades between এত and এত। তাহলে এখানে over a period of 2 decades বলছি না, 2 দশক। 2 দশক কেন বললাম? 1985 সাল থেকে 2005 পর্যন্ত কয় বছর হয়? 20 বছর না, এইজন্য আমরা লিখছি over a period of 2 decades। এভাবে স্মার্টলি কাজ করতে হবে। উপরেরটা আমি যেভাবে ডিসকাশন করলাম আজকের ক্লাসটা, এটার উপর ভিত্তি করে আমি এই দুইটা ভিডিওর মানে দুইটা লিংকে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। এবং এই যে আমার যে লেখাগুলা নোটটা, এই নোটটাও আমি পাঠিয়ে দিচ্ছি, কেমন? তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আই উইল সেন্ড দিস নোট ফর ইউ। আর ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখবেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো আমি একটু লাস্ট ফিনিশিং এ যাচ্ছি। তো ফিনিশিং এ যাওয়ার আগে একটু খেয়াল করে দেখেন, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন যে এটা টাস্ক যে এটা মানে রাইটিং এর যে ব্যান্ড ডেসক্রিপ্টরটা দেখা যাচ্ছে? কেউ একজন বলেন না, তো বুঝতে পারতেছি না। জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে টাস্ক অ্যাচিভমেন্ট 7 ব্যান্ডের মধ্যে, তাহলে আমাদের যে আজকের যে রাইটিং যে লিখলাম আমরা, এটার মধ্যে কি রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক কভারস দ্য রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে কি চাইছিল আমাদের কাছে, সামারাইজ দ্য ইনফরমেশন, লোকেটিং দ্য মেইন ইনফরমেশন, রিপোর্টিং দ্য মেইন ইনফরমেশন। এটা আমাদেরকে বলছিল না, ট্রেন্ড অ্যানালাইসিস করতে বলছিল। তারপরে ডিফারেন্স গুলো কি কি সেটা বলছিল আমাদের কোশ্চেনের মধ্যে। আমরা কি ডিফারেন্স গুলো আলোচনা করছিলাম? আমরা কি কম্পেয়ার করছি? এভরিথিং কি ঠিক আছে না? কভার দ্য রিকোয়ারমেন্টস, যা চাইছে আমরা তাই আলোচনা করব। প্রেজেন্টস এ ক্লিয়ার ওভারভিউ অফ মেইন ট্রেন্ডস, আমরা ট্রেন্ড আলোচনা করেছি এবং ডিফারেন্সেস আলোচনা করেছি। আচ্ছা, এরপরে ক্লিয়ারলি প্রেজেন্টস এন্ড হাইলাইট দ্য কি ফিচার্স, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। তারপরেও কিন্তু 250 ওয়ার্ড হয়ে গেছে। এখন আমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন আলাদাভাবে বর্ণনা করি তাহলে কি হবে? হবে না। দেখেন এই যে আপনাদেরকে একটু আগে বললাম, যেমন আমার মাথায় একটা লাল ক্যাপ আর এটা এখানে আরেকটা লাল ক্যাপ। তাহলে আমি যখন কথা বলবো তখন আমি বলবো না যে আমার দুইটা লাল ক্যাপ আছে। আমি কি বলবো যে আমার একটা লাল ক্যাপ হচ্ছে কানাডার এই ফিগার দেওয়া আর একটা লাল ক্যাপ আছে এরকম বলবো না। আমি কিন্তু একসাথে বলবো যে আমার দুইটা লাল ক্যাপ আছে, একটা কালো কালো ইয়া দেওয়া আর একটা হচ্ছে সাদা দেওয়া, মানে সামথিং সাদা কালার দেওয়া বা সাদা স্ট্রেপ দেওয়া থাকে। বর্ণনা করার সময় আমরা একসঙ্গে বর্ণনা করতে হবে টেকনিক্যালি, তাহলে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে আমরা ফুল মার্ক পাবো। এরপরে দ্বিতীয় কোহেরেন্স এন্ড কোহেশন, আমরা যে আলোচনা করছি আমরা কি সুন্দরভাবে ইনফরমেশনগুলোকে গুছায় নিয়েছিলাম না, যে কোনটা লোয়েস্ট ট্রেন্ড, কোনটা হাইয়েস্ট ট্রেন্ড, কোনটা হচ্ছে ইনক্রিজিং, কোনটা ডিক্রিজিং। আলোচনা করার সময় আমরা কি ফ্রান্স আর জার্মানি আর এগুলা কি আমরা কি উল্টাপাল্টা ভাবে আলোচনা করছি নাকি আগে সাজায় নিয়েছি যে কোনটা রাইজিং কোনটা আপওয়ার্ড? সাজায় নিয়েছি, রাইট? অর্থাৎ আইডিয়াটাকে আমরা যে অর্গানাইজ করছি, সাজায় নিয়েছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা ওই যখন আমরা যেই প্রকারের আলোচনা করছি রাইজিং, সে তখন রাইজিং এর আলোচনাই করছি, যখন ডিক্রিজিং আলোচনা করছি তখন ডিক্রিজিং এর আলোচনা করছি। অর্থাৎ আমরা পুরো যে তিনটা দেশকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম, যেগুলো রাইজিং সেগুলো একটা প্যারাগ্রাফে লিখছি, আর যেটা ডাউনওয়ার্ড সেটা লিখছি আরেকটা প্যারাগ্রাফে। এটাকে বলা হয় লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন। আর রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস, ওই যে আমরা হাওয়াইবার ইউজ করছি না, ইন দ্য মিন টাইম ইউজ করছি। ওকে, লেটস লুক এট দ্য এই যে দেখেন given but is it based on the data presented in the figure, however। তারপরে এখানে বলছি আমরা, এখানে দেখেন পরবর্তীতে দেখেন যে on the other hand, তারপরে বলছি nevertheless। এগুলো কি? এগুলো সবই হচ্ছে ভালো মার্ক পাওয়ার কৌশল। এগুলো হচ্ছে লিঙ্কার্স, কোহেসিভ ডিভাইস, যেগুলোর মধ্যে নাম্বার দেওয়া হয়। এক্সামিনার খুশি হয়ে আপনাকে নাম্বার দেবে। এই যে দেন ইউজ করছি, দেন। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে আপনার ভালো মার্ক পাওয়ার কৌশল। এরপরে দেখেন ওভারঅল, এই যে ওভারঅল লিখছি, তাহলে এটা লজিক্যালি একটা সিকোয়েন্স আমরা মেইনটেইন করছি,
ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে গ্রামার, গ্রামারটা ইম্পর্টেন্ট। তো গ্রামারের কথা এখানে বলছে, দেখেন আমরা, আচ্ছা আমরা তো এই যে ইউজ করছি সুন্দরভাবে কোহেসিভ ডিভাইস গুলা, তারপরে ইউজেস, এই যে ভোকাবুলারি, এই যে গ্রামারের কথা বলছে এখানে, uses an adequate range of vocabulary for the task. Vocabulary make some errors, spelling mistakes হতে পারে, but they do not impede communication. মাঝে মাঝে ভুল হলেও যে আপনি বুঝতে পারবেন না তা কিন্তু না, ভুল হলেও আমরা বুঝি। এক্সামিনাররা কিন্তু নাম্বার দেওয়ার সময় এত বেশি করে না, কড়াকড়ি করে না। তারপরেও একটা নিয়ম আছে তো, আপনার বেশি ভুল করলে তো নাম্বার দিবে না। এই যে uses mix of simple and complex sentence forms, কি বলছে এখানে? মিক্স করতে বলছে। আইএলস এর কোর্স যারা করছে, আমি খালি একজনকে জিজ্ঞাসা করবো, সাজিদ তুমি যে আইএলস এর কোর্স করছো, তোমার কি কখনো কেউ বলছে যে মিক্স অফ কমপ্লেক্স রাইটিং এ লেখার সময় এই জিনিসটা খেয়াল করতে হইব? এখন আমি যেভাবে বলছি, সাজিদ কি আছে নাকি নাই? সাজিদ ঘুমাই গেছে না? স্যার স্যার একবার রিপিট করেন। আমি তোমাকে বলছি যে আমি তোমাকে যেভাবে ভেঙে ভেঙে দেখাই দিলাম, যেভাবে তোমাকে বলে দিলাম যে বাক্যের মধ্যে এরকম থাকতে হবে, এরকম লিখতে হবে, এভাবে ট্রেন্ড অ্যানালাইজ করতে হবে, তুমি কি এরকম ক্লাস এর আগে করছো? কেউ কি তোমাকে বলছিল যে এইভাবে এভাবে আলোচনা করলে 7 আসবে? জি না স্যার, এভাবে কেউ ভেঙে ভেঙে বোঝায়নি। তো আইএলস যদি তুমি নাই বুঝো, গাড়ি যদি তুমি নাই চালাইতে পারো, রাস্তায় যদি নামাই দাও, মাছ ধরিতে দরিয়া যদি সাঁতার না পারো, তাহলে কি পারবা? পারবা না। না স্যার, অ্যাক্সিডেন্ট করে বসে থাকবো। দ্যাটস ইট, এটাই হচ্ছে আইএলস। তাহলে আমি যখন লেখাটা দেখাই দিলাম, এটা কি ইজি মনে হচ্ছে কিনা? জি স্যার, এই যে মনে হচ্ছে। তো এরকম যদি আরো 8-10টা করি, তাহলে কি আমাদের ইজি হয়ে যাবে না? সবগুলো নিয়মগুলো একই রকমের নিয়ম করলে জি স্যার, ইনশাআল্লাহ হয়ে যাবে। আইএলস পরীক্ষায় প্রশ্ন কি আকাশ থেকে পড়বে নাকি এই নিয়মের মধ্যে আসবে? সব এই নিয়মের মধ্যেই আসবে স্যার। এই জন্য 2 মাস প্রিপারেশন নিলে 2 মাসের বেশি প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যদি কেউ 2 মাস জি স্যার। পড়াশোনা করে, নিয়ম মাইনা চলে, তাহলে সে পরীক্ষায় ভালো করতে বাধ্য, ইনশাল্লাহ সে ভালো করবেই। তাহলে আমরা গ্রামারের কথা যদি খেয়াল করি, এখানে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স সব মিক্স আছে। এখানে বলছে ইউজ অফ সিম্পল এন্ড কম্পাউন্ড, সিম্পল এন্ড মিক্স সেন্টেন্সের কথা বলছে। তো আমরা তো মিক্স সেন্টেন্স আমরা এখানে ইউজ করছি। আমরা যদি একটু দেখি, তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা এন্ড যুক্ত সেন্টেন্স লিখছি না, এন্ড যুক্ত, এই যে ইন দ্য ইউকে, ইন দ্য এন্ড দেন রিমেইন, এই যে এন্ড দেন রিমেইন, এখানে কমা হবে না। কমা হবে না কেন জানেন? কারণ এখানে সাবজেক্ট নাই, এজন্য কমা হবে না এখানে। তাহলে এন্ড দেন রিমেইন কনস্ট্যান্ট আনটিল এত, হাউএভার ডিউরিং এত এত ইট এক্সপেরিয়েন্সড এ র‍্যাপিড গ্রোথ। এই যে এন্ড কন্টিনিউটি, আবার দেখেন এন্ড ইউজ করছি। তো আমাদের এখানে চাইছেই তো হচ্ছে যে দেখেন এই যে ইউজ অফ সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম, অর্থাৎ আপনাকে বলছে যে আপনি ওই যে আমি যে ক্লাসটা নিয়েছিলাম আপনাদের সিম্পল সেন্টেন্সের, আপনাদের বলছিলাম যে স্কচটেপ এন্ড সুপার গ্লু মেথড, আমি উদাহরণ দিয়ে বাংলায় সহজভাবে বলছিলাম যে বাক্যগুলো হলো, ছোট ছোট বাক্যগুলো হচ্ছে এরকম যে শাকসবজির মতো। আপনার প্লেটে যদি শাকসবজি থাকে, পাশাপাশি যদি মাছ মাংস সব কিছু থাকে, এবং যদি প্লেটটা যদি সাজানো থাকে, খাইতে ভালো লাগবে, ভালো লাগবে। আবার এরকম করা যাবে না, মনে করেন ওই যে একটা নাটক দেখছিলাম, নাটকের নাম ভুলে গেছি, আখম হাসানের নাটক, হাসির নাটক, জামাই, রাগী জামাই, ঠিক আছে? তো শ্বশুর বাড়িতে তারে খাইতে দিছে, অনেক কিছু রান্না করছে, শাশুড়ি তো দিছে হচ্ছে পাট শাক, পাট শাক দিছে, তো আখম হাসান কি পাট শাকটা খাইয়ে ফেলাইছে। শাশুড়ি মনে করছে আমার জামাইয়ের বোধহয় পাট শাকটা বোধহয় খুব মজা হয়েছে, সে পাট শাক আবার দিছে। আখম হাসান বলতেছে যে শাশুড়ি আমার মাংস দেয় না কেন, আমি পাট শাকটা তাড়াতাড়ি খাইয়ে ফেলাই, তাড়াতাড়ি মাংস দিব। সে পাট শাক খাইয়ে ফেলাইছে, এবার ডাইরেক্ট একসাথে খাইয়ে ফেলছে সবকিছু। তারপরে শাশুড়ি দূর থেকে দেখছে, দেখে মনে করছে যে জামাইয়ের মনে হয় পাট শাক খুবই পছন্দ হয়েছে। পাট শাক দিতে 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 পরে শাশুড়ি জামাই রাগ করে বলছে, আমারে আপনাদের পাট শাক কই আছে, আমার সেখানে একটু পাঠাই দেন, আমি পাট শাক গিয়ে কাঁচা পাট শাক খাই, আমার মাংস দেন না কেন, বলতেছিল আর কি। তো এখন আপনি যদি সব সিম্পল সেন্টেন্স লিখেন, তাহলে কিন্তু নাম্বার আসবে না। সিম্পল পাশাপাশি কমপ্লেক্স, তাহলে আপনার ভ্যালু এড হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে হ্যাঁ, ঘোষণা সমাপ্তি করার আগে একটু বলে নিতে হচ্ছে, আমি একটা হালকা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে বলে মনে করছি, সেই জন্য একটা বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো ওই যে আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে আইএনজি যুক্ত বাক্য এক্সিডিং এর যে ব্যাপারটা, ওইটা একটু বুঝাই দিতে চাচ্ছি আমি, তাহলে আপনাদের প্যাচটা যাতে ছাড়ে আর কি। না হলে আপনারা এই নিয়মটা মুখস্থ করতে পারবেন না, বলবেন যে স্যার এটা পড়াইছিল, আমাদের মুখস্থ করতে পারবে, স্যার আমাদের বুঝায় দেয়। এই জন্য আপনাদের এখানে খেয়াল করে দেখেন যে ডাউনওয়ার্ড ট্রেন্ডের মধ্যে যখন আমরা আলোচনা করলাম, সরি আপওয়ার্ড ট্রেন্ড,
তখন আমরা এখানে একটা কথা বলছিলাম এরকম যে exceeding France rate in 2009 and reaching almost at the end of the period. এই বাক্যটা আসলে কিভাবে এরকম করে আমরা লিখছি? এখানে আসলে বাক্যটাকে আমরা একটু স্মার্ট করার জন্য আমরা কিছু মানে 2-3টা বাক্য থেকে সেভ করার জন্য একটা বাক্যকে জয়েন করে দিয়েছিলাম। তো এই বাক্যটা আসলে এরকম, এটা যদি আমরা ভাঙি তাহলে এটা এরকম হবে। এই বাক্যটা আমরা নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। আমি একটা বোর্ডে নিয়ে যাচ্ছি। সো এই ধরনের বাক্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাক্যটা, এটা খুবই ইম্পর্টেন্ট বাক্য। এই ধরনের বাক্য তৈরি করলে আপনি ISS 7 পাবেন। যে জার্মানি's rate increased sharply throughout the period, exceeding France rate in 2009 and reaching almost 60% at the end of the period. এই বাক্যটা আমরা আসলে বুঝতে পারি নাই। এই যে আইএনজি যুক্ত দিছি এখানে কমা দেয়া, কেন আইএনজি দিছি সেটার কাহিনীটা একটু বলবো, এরপরে আমরা ক্লাসটা শেষ করব। তো লেটস শেয়ার দ্য বোর্ড। আমি চাচ্ছি যে এই ক্লাসটা আপনারা একদম পুরোপুরি খুঁটিনাটি সবকিছু জেনে গেছেন, বুঝে গেছেন, এবং গ্রামারের ব্যবহার সবকিছু, যাতে এইটা আপনি কপি করতে পারেন হুবহু। মানে কপি করলে আপনি যদি না জানেন তাহলে তো ভুল কপি করে ফেলবেন। আর আমি আপনাকে বলছি যে সাগরে গড়ে পানি আছে এত পার্সেন্ট হাঁটু পর্যন্ত, আপনি তো কোমর সমান পানির মধ্যে নেমে গিয়ে তো আপনি ডুবে যাবেন আস্তে আস্তে। এই জন্য আমি আপনাকে পথঘাট দেখাই দিচ্ছি যে এটা বাক্যটা আসলে এইরকম কাহিনী ছিল, এই কাহিনী থেকে এটা এই হয়েছে। তাহলে এই বাক্যটাই তো ছিল না? সহজ একটা বাক্য বলি, আমরা যদি এরকম ভাবে লিখি যে ধরেন আমি যদি বলি যে সানজিদা was a good student, আচ্ছা আমি বললাম সানজিদা is a good student, and she studied, she prepared herself for IELTS exam, IELTS test seriously. ওকে, এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে বললাম which ensured him, ENSURED, ensured a good band score in IELTS ensured এর মধ্যে আমরা বলবো কি যে confirmed her visa, confirmed her admission in Canada, in Canada. এই হচ্ছে একটা বাক্য। এখন এই বাক্যটাকে আমরা একটু যদি ঘুরায় ফিরে একটু সুন্দর করে লিখতে যাই, এই হুইজটা যদি আমরা কাইটা দেই, আচ্ছা এই হুইজ দিয়ে বোঝাচ্ছে যে পুরো ঘটনাটাকে বোঝাচ্ছে, হুইজ দিয়ে বোঝাচ্ছে পুরো ঘটনাটা, যে সানজিদা যে ভালো স্টুডেন্ট এবং সে যে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করেছিল, যেই ঘটনার ফলশ্রুতিতে, মানে যেটা হুইচ মানে যেই কাহিনীটা বা যেই পুরা বাক্যটাকে যখন মিন করবে তখন এখানে কমা হবে। আর যদি নরমালি যদি আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ধরেন I visited কক্সবাজার, যেমন হচ্ছে যে যেমন ধরেন জেসমিন নাহার কক্সবাজার ভিজিট করছে, তার বান্ধবীর সাথে দেখা করতে গেছে, হ্যাঁ সাইমার সাথে দেখা করতে গেছে। এখন জেসমিন আইসা বলতেছে যে I visited কক্সবাজার which is a beautiful, আমরা বলে breathtaking place, place। এইখানে কিন্তু এই যে হুইচটা আমরা লিখছি, এই হুইচের আগে আমরা কমা দিব না, কমা যদি দেই তাহলে আমার যে ভিজিট করার ব্যাপারটা সেটা breathtaking place হয়ে গেল। তাহলে কি হইলো, মিললো না। আমরা বলতে হবে যে I visited কক্সবাজার which is a breathtaking place, তার মানে এই হুইচ দিয়া সরাসরি কক্সবাজারকে মিন করতেছে যে I visited কক্সবাজার, যে কক্সবাজারটা অনেক সুন্দর। যেমন আমি যদি বলি I love my niece, আমি আমার ভাগ্নিকে অনেক ভালোবাসি। এখন আমি যদি বলি who is an honest girl,
এখানে এই যে হু দিয়ে বোঝাচ্ছে কাকে, নিজকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি বলবো এরকম, যদি এরকম বলি যে ভিজিটিং কক্সবাজার ইজ ইম্পর্টেন্ট, ভিজিটিং কক্সবাজার ইজ অ্যান ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা যদি আপনারা শিখতে পারেন না, তাহলে আপনাদের লেখা অনেক সহজ হয়ে যাবে। এটা হলো খুঁটিনাটি গ্রামার এবং 7+ গ্রামার, আর 4টিখানি গ্রামার না কিন্তু। ভিজিটিং কক্সবাজার ইজ ইম্পর্টেন্ট। এখন যদি আমরা এখানে লিখি যে হুইচ ইজ ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং ফর চিলড্রেন, ফর CHILDREN, এই বাক্যটার মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো visiting Coxsbazar, visiting Coxsbazar is an important, is important, and the is important, which is inspiring for children. তাহলে এখানে which দেয় এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে বোঝায় নাই, কিন্তু যে ইম্পর্টেন্ট কে বোঝায় নাই, এটা বোঝাইছে যে ভিজিটিং যে কক্সবাজারের যে কাহিনীটা, সেই পুরা সেন্টেন্সটাকে যখন মডিফাই করে যে এই ঘটনার কারণে এটা ইম্পর্টেন্ট, বা এই ঘটনাটা বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে যে আমার ভালো রেজাল্ট করাটাই ছিল কানাডায় আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে হলো ভালো রেজাল্ট করার যে পুরো কাহিনীটা সেটা নির্ভর করে। তাহলে এটা হচ্ছে যে এটা। আর যদি শুরুতে কেউ এভাবে বলে যে আই লাভ মাই নিজ হু ইজ অ্যান অনেস্ট গার্ল, তখন এই নিজকে এই হুকে সরাসরি ইন্ডিকেট করতেছে, এই জন্য কমা হবে না। আর আই ভিজিটেড কক্সবাজার হুইচ ইজ এ ব্রেথ টেকিং প্লেস, এই ক্ষেত্রেও এই হুইজ দিয়া সরাসরি কক্সবাজারকে নির্দেশ করছে, যার কারণে কমা হবে না। কিন্তু এখানে কমা হবে, কারণ এই যে হুইজটা এটা দিয়ে সরাসরি এই পুরো কাহিনীটাকে নির্ভর মানে মডিফাই করছে, যার কারণে এখানে কি হবে, কমা হবে। ঠিক সেম বিষয় এখানে সঞ্জিদাকে উদাহরণ দিচ্ছি আমরা। সঞ্জিদা ইজ এ গুড স্টুডেন্ট and she prepared herself for the IELTS test which ensured a good band score. তাহলে কোনটা গুড ব্যান্ড স্কোর এনশিওর করছে, যে এই যে তার পুরো ঘটনাটা, সে যে একজন ভালো ছাত্রী এবং সে যে ভালো প্রিপারেশন নিছে, এই পুরো ঘটনাটা এই সঞ্জিদাকে প্রিপেয়ার করেছিল, which ensured a good result, good band score in the IELTS exam and confirmed, এটা এম হবে এখানে, confirmed। ওকে, একটু বুঝে নিতে হবে, হ্যাঁ, বানানটা এখানে আমরা একটু বানানটাকে আমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ আমাদের এটা কি বলে, এইখানে বানানটা ভুল হয়ে গেছে, কনফার্মড। হ্যাঁ, এটা হলো কনফার্ম, এখানে একটা এম আছে। হ্যাঁ, কনফার্মড হার অ্যাডমিশন ইন কানাডা। এখন এই কথাটাকে যদি আমরা একটু ঘুরে লিখি, একটু সুন্দরভাবে লিখি, তাহলে আমরা এটা এইভাবে লিখবো, হুইজকে আমরা তুলে দিব, হুইজকে আমরা তুলে দিয়ে আমরা ওই সঞ্জিদার যে বাক্যটা, ওই বাক্যটা আমরা এইভাবে লিখবো। ওকে, জার্মানি সেটটা চলে আসলো না, এটা বাদ দিলাম। এইভাবে হবে, সঞ্জিদা ইজ এ গুড স্টুডেন্ট, সঞ্জিদা is a good student, STUDENT, and she prepared herself for exam, for IELTS test seriously, OUSLY, ওই যে হুইজটা ছিল না, ওই হুইজটা আমরা তুলে দিব, তুলে দিয়া ওই এনশিওরটারে আমরা এনশিওরিং বানাই দিব। কিছুই বোঝার দরকার নাই আপনাদের, খালি এইটুকু বুঝবেন, এনশিওরিং এ গুড ব্যান্ড স্কোর and confirming the admission, CONFIRMING, confirming the admission in Canada, আমি একটু জিজ্ঞাসা করব, আপনারা এই বাক্যটা এখন বুঝলেন কিনা। Sanjida is a good student and she prepared herself for IELTS test seriously, ensuring a good band score and confirming the admission test in Canada. তাহলে এটা বুঝাইলাম যে যে এই বাক্যটা আমরা এই যে হুইজটারে তুলে দিয়ে আইএনজি করে দিলাম। ঠিক সেম ভাবে এখন যদি আপনি আরো কিছু লেখেন, যে রিসিভিং ভিসা, এটা যদি আমরা লিখি যে এরকম, এন্ড ফাইনালি, আবার একটা এন্ড লিখছি, এন্ড ফাইনালি RECEIVING, রিসিভিং ভিসা। আচ্ছা, এখন যদি এটা এইভাবে আমরা লিখি, এইভাবে না লিখে অনেক সময় এইভাবেও লেখা যায়। জাস্ট আমি আপনাদেরকে, এটা কিন্তু অতীতকালের বাক্য, তাই না?
অতীতকালের বাক্য যদি হয় তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো। দেখেন, Sanjida is a good student and she prepared herself for IELTS test seriously, and she ensured, and দেয়া লেখা কোনো হুইচ টুইচ দিলাম না আমরা, she ensured। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং এটার স্ক্রিনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। And she ensured a good band score and confirmed and confirmed the admission in Canada। এরপরে আমি যদি এভাবে লিখি এরকম যে ফাইনালি অ্যাডমিশন ইন কানাডা, আরেকটা বাক্য বানাচ্ছি কারণ এত বারবার এন দিলে এটা খারাপ দেখা যায়। এন্ড ফাইনালি she কি হবে, she receiving হবে না, তখন হবে কি she received visa, she received received student visa for example। এখন আপনারা দেখেন এখানে যে she ensured, ভালোভাবে এটা কিন্তু আপনারা ই করে রাখেন, এটা কিন্তু আপনারা ই করে রাখেন মানে ছবি তুলে রাখেন, এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন এটার সাথে একটু মিলাই দেখেন তো জার্মানির কাহিনীটা এখন মিলে কিনা। সানজিদার যে উদাহরণগুলো দিলাম, এই যে লাস্টের উদাহরণগুলো দিলাম, এখন জার্মানির বাক্যটা পরে দেখেন। Germany's rate increased sharply throughout the year, exceeding France's rate in 2019 and reaching almost 60% at the end of the period. Do you understand this sentence now? হে জাগ্রত জনতা, বুঝতে পারতেছি। তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে পরের বাক্যটা দেখে বুঝেন কিনা। বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা 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 আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা, তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন ড্যান্স সিরিজ, আইএলস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলস রাইটিং, আইএলস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে। আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন, যারা নাই তাদের জন্য শেয়ার করছি এই ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইল। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।